আমরা গতদিন বুলিয়ান ফাংশনের যেটা আমাদের বইয়ে চ্যাপ্টার 2 সেটা শুরু করছিলাম। সেখানে আমরা বুলিয়ান ফাংশন কি জিনিস, তারপরে এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এই 6টা বেসিক গেটের অপারেশন আমরা দেখছিলাম। এগুলো একটা এন্ড গেট, অর গেট আমরা আবার একটু সিমুলেশন করছি, এগুলাকে রেজিস্টার দিয়ে ডায়োড দিয়ে বানাইছি। এগুলো সব আমাদের ক্লাসরুমের ভিডিওতে দেওয়া আছে। যারা ক্লাস মিস করছো ভিডিও দেখে নিবা, ক্লাসগুলো যেন ওভারকাম করতে পারো টপিকগুলো। এরপর আমরা পোস্টুলেটসগুলো দেখছিলাম। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বিভিন্ন ওই অ্যালজেব্রিক সূত্রের মতো অনেকগুলো সূত্র আমাদের এখানে ইউজ করতে হয়, সেগুলো আমরা দেখছি। এগুলো দেখতে অ্যালজেব্রিকের মতো মনে হলো, এগুলোর অপারেশন কিন্তু পুরোটাই বুলিয়ান ফাংশনের জন্য একটু স্পেশাল। x plus 1 equal to 1, x plus 0 equal to x into 0 equal to 0, x into 1 equal to x, এগুলা এক একটা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র। এগুলো আমরা মনে রাখবো, এই চারটা আমাদের লাগবে সব সময় অঙ্ক করতে। এরপর আমরা এখানে একটা ফাংশন আছে, একটা পোস্টুলেটস আছে, সেই পোস্টুলেটসের প্রমাণ দেখছি, প্রুফ এটা ঠিক আছে কিনা। সাথে ডি মর্গানস থিওরাম কিভাবে ট্রুথ টেবল দিয়ে প্রমাণ করতে হয় সেটার সিস্টেম দেখছি। এরপর আমরা একটা ফাংশন দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে একটা ট্রুথ টেবল আমরা ডেভেলপ করব সেটা দেখছিলাম। ট্রুথ টেবল কি জিনিস? ট্রুথ টেবল হচ্ছে একটা ফাংশনের ইনপুট থাকে, আউটপুট থাকে। ইনপুট ভেরিয়েবলগুলোর বিভিন্ন কম্বিনেশন যখন আসবে ইনপুট সাইডে, তখন আউটপুটে কি আসবে সেটা যে টেবল থেকে আমরা বুঝতে পারি সেটাকে ট্রুথ টেবল বলা হয়। এখানে আমরা যেটা করছিলাম যে এক্স ওয়াই জেড প্রাইম আমাদের ফাংশন আছে, প্রথমে এক্স ওয়াইকে অ্যান্ড করে জেড প্রাইমের সাথে, এরপরে পুরোটাকে অ্যান্ড করছি। এই দুইটা কলামকে অ্যান্ড করার পর আউটপুট পাইছি যে ফাংশনটা শুধুমাত্র 1 1 0 এই কম্বিনেশনটার জন্য আউটপুট দেয়, অন্যান্য কম্বিনেশনের জন্য আউটপুট দেয় না। এটা আমরা এখানে ডিটেইলস করে অ্যানালাইসিস করে আউটপুটটা পাইলাম। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসলাম, এই কম্বিনেশন আর এখানে ফাংশনের ভেরিয়েবলের কম্বিনেশনকে যখন আমরা কম্পেয়ার করলাম, তখন আমরা বুঝতে পারলাম, বা এটা আমরা একটা লজিক বানালাম যে এক্স যেহেতু এখানে নর্মাল ভেরিয়েবল, এটার ভ্যালু যদি মনে মনে 1 ধরি, ওয়াই নর্মাল ভেরিয়েবল মনে মনে 1 ধরি, আর জেড কমপ্লিমেন্ট ভেরিয়েবল এটাকে মনে মনে 0 ধরি, তাহলে যে কম্বিনেশনটা আমরা এখানে পাচ্ছি 1 1 0, ওই কম্বিনেশনটার জন্যই আউটপুটটা আসতেছে। সুতরাং এটা যেহেতু ডিটেলস আমরা এখানে অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এরকমই হয়, সুতরাং পরবর্তীতে বড় বড় ইকুয়েশনের ক্ষেত্রে এভাবেই আমরা ট্রুথ টেবল বের করব। আমাদের প্রমাণের আরেকটু জোরালো প্রভাবে প্রমাণ করার জন্য এখানে আরও একটা টেবল দেওয়া আছে এক্স ওয়াই প্রাইম জেড এর। এখানে দেখা যাচ্ছে যে এক্স হচ্ছে নর্মাল ভেরিয়েবল, তাহলে মনে মনে 1, ওয়াই প্রাইম হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে মনে মনে 0, আর জেড হচ্ছে নর্মাল ভেরিয়েবল, তাহলে মনে মনে জেডকে আমরা 1 হিসেবে ধরবো। তাহলে এখানে 1 0 1 একটা কম্বিনেশন পাই, তাহলে 1 0 1 এর জন্য আমরা আউটপুট পাইছি, বাকিগুলোর জন্য পাইনি। এভাবে করে যদি আমরা চিন্তা করি, এখানে একটা বড় ফাংশন দেওয়া আছে এক্স ওয়াই জেড প্রাইম আর এক্স ওয়াই প্রাইম জেড, তাহলে 1 1 0 আর 1 0 1, তাহলে 1 1 0 এর জন্য আমরা আউটপুট পাবো, 1 0 1 এর জন্য আউটপুট পাবো। তাহলে এইভাবে করে যে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে সেটা ট্রুথ টেবল আমরা সহজেই বের করে ফেলতে পারবো। ডিটেইলস আমাদের অ্যানালাইসিস করে ট্রুথ টেবল বের করার কোনো প্রয়োজন পড়বে না, এটা আমাদের কাজটা সহজ করে দিবে। তাহলে নর্মাল ভেরিয়েবলকে 1, কমপ্লিমেন্ট ভেরিয়েবলকে 0 এভাবে ধরে আমরা কম্বিনেশনগুলো বের করব। এরপর আমরা যে ফাংশনটা দেখছি, এখানে দেখা যাচ্ছে যে এই এক্স ওয়াই জেড দুইটা কম্বিনেশন আছে, যেখানে এক্স ওয়াই জেড ফুল আছে কিন্তু একটা কম্বিনেশনে জেড নাই।
তো এরকম যদি কোনো একটা ভেরিয়েবল মিসিং থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ট্রুথ টেবল বের করব সেটা আমরা দেখছি। এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড আর এক্স প্রাইম ওয়াই জেড, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেডের জন্য আসতেছে আমাদের 0 0 1। এই 0 0 1 এর জন্য আমরা আউটপুট পেলাম। তারপরে এক্স প্রাইম ওয়াই জেড হচ্ছে 0 1 1, তাহলে 0 1 1 এর জন্য আমরা আউটপুট পেলাম। আর এক্স ওয়াই প্রাইম, এখানে আমাদের জেড নাই, তাহলে জেড যেহেতু নাই আমরা এটা দুইভাবে অ্যানালাইসিস করতে পারি। এক হচ্ছে জেডকে বাদ দিয়ে, তাহলে এক্স হচ্ছে 1 ওয়াই হচ্ছে 0, তাহলে এক্স ওয়াই এর কম্বিনেশনগুলো আমরা যদি দেখি শুধু এখানে এক্স ওয়াই যেখানে 1 0, এই যে এক্স ওয়াই 1 0, এই দুইটা কম্বিনেশনের জন্য আমাদের আউটপুট 1 আসবে। এভাবে যদি না বুঝি তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে জেড এর ভ্যালু যেহেতু এখানে নাই, তাহলে জেডটা কখনো 0 কখনো 1 যদি চিন্তা করি, তাহলে এক্স ওয়াই প্রাইমের জন্য আমরা এক্স 1 ওয়াই 0, জেড যদি 0 হয় তাহলে 1 0 0 পাই, আর জেড যদি 1 হয় তাহলে 1 0 1 পাই। এভাবেও আমরা বের করতে পারি, যেটা আমাদের মনে থাকে, যেটা আমাদের সুবিধা লাগে আমরা সেটা পরীক্ষায় অ্যাডপ্ট করে আমাদের এই ট্রুথ টেবলটা বের করতে পারলেই হলো। তাহলে এখানে একটা ভেরিয়েবল যদি মিসিং থাকে তাকে বাদ দিয়েই আমরা ট্রুথ টেবলটা বের করতে পারি। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে এখানে আপনি ফাংশনের জন্য যে ট্রুথ টেবলটা বের করছেন, স্যার আমাদেরকে এক্সামে ওই যে ট্রুথ টেবলটার সাথে এই যে আপনি এখানে একটা লেখা আছে না, হিয়ার দ্য কম্বিনেশন অফ এক্স প্রাইম ওয়াই এগুলো প্রাইম, লিখতে হবে না, এগুলো লিখতে হবে না, এগুলো লেখার কাজ নাই। ঠিক আছে? এগুলো লেখালেখির কাজ নাই। তাহলে এভাবে করে আমরা একটা ফাংশনের ট্রুথ টেবল বের করতে পারি। এখন এখানে আমাদের আরো একটা ফাংশন দেওয়া আছে x প্লাস ওয়াই প্রাইম জেড, x প্লাস ওয়াই প্রাইম জেড। তাহলে x এর সাথে আমাদের y আর z নাই, আবার y প্রাইম z এর সাথে এখানে x নাই, তাহলে প্রথম কম্বিনেশনটা শুধু x। তাহলে x যেহেতু নরমাল ভেরিয়েবল, x এর মান যদি আমরা মনে মনে 1 ধরি, x যেখানে যেখানে 1 সেগুলো 1 হবে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আর y প্রাইম z মানে y0 z1, তাহলে y0 z1 y0 z1 দুইটা কম্বিনেশন, তাহলে একটা দুইটা। স্যার ব্যাপারটা আবার বললে ভালো তো। কোন বুঝি নাই। ব্যাপারটা? স্যার এখন বললেন না মানে x এ যেখানে থাকবে 1 থাকলে 1 হবে ওইটা স্যার। কালকে ক্লাস করছো? গতকালকে? ইয়েস স্যার, করছি স্যার। তারপরে বুঝো নাই? ভিডিওটা না স্যার, এটা প্লেব্যাক বুঝি করে নাই গতকালকে। দরকার ছিল, ভিডিও প্লে করে করে আবার একটু দেখতা তাহলে বুঝতাম। যাই হোক, x এর ভ্যালু আমরা যেহেতু এটা নরমাল ভেরিয়েবল এটাকে মনে মনে 1 ধরবো, তাহলে x এর ভ্যালু এখানে হচ্ছে এই চারটার জন্য 0 আর এই চারটার জন্য 1, তাহলে যে চারটার জন্য 1 যে চারটার রো বরাবর আমরা আউটপুট 1 আসবে। বুঝা গেছে ব্যাপারটা এখন? ইয়েস স্যার। আর y এর ভ্যালু হচ্ছে প্রাইম, তাহলে y হচ্ছে 0, z এর ভ্যালু হচ্ছে নরমাল, তাহলে z হচ্ছে 1, তাহলে yz এর কম্বিনেশন হচ্ছে z 0 1, তাহলে yz 0 0 0 1 একটা 1 1 0 1 1 0 0 আরেকটা 1, না সরি 0 1 আরেকটা 1, তাহলে একটা 0 1 দুইটা 0 1, এই দুইটা 0 1 এর জন্য দুইটা 1 বসবে। এখানে 1 অলরেডি ছিল, তো এই জন্য আর কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না, যদি না থাকতো তখন 1 আসতো। তাহলে আর এই তিনটা কম্বিনেশনের জন্য আমাদের 0 আসবে। যেগুলো যেগুলো আমরা এখান থেকে অ্যানালাইসিস করে পাইতেছি সেগুলাই 1, বাকিগুলো অটো 0। এভাবে করে আমরা ফাংশনের একটা ট্রুথ টেবল জেনারেট করতে পারি। বুঝা গেছে ব্যাপারটা? এটা কি কোনো মার্ক করে দেখাতে হবে? না, মার্ক কিভাবে করবা? তোমরা কি মার্কার ইউজ করবা নাকি আচ্ছা না পরীক্ষায়? এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কালার করে রাখছি যেন তোমরা বুঝতে পারো যে কোনটা থেকে কি আসছে। ঠিক আছে? স্যার আমাদের জাস্ট ওই ট্রুথ টেবিলটা লিখলেই তো হবে তাই না? হ্যাঁ, ট্রুথ টেবলটা দেখতেই হবে। যে x y z আর f5 এটা লিখলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই জেড আর F5 লিখলেই হবে। তো আশা করা যায় যে এই ধরনের সহজ কোশ্চেন তো আর পরীক্ষায় আসবে না, টেনশন করার দরকার নেই। ও আচ্ছা আচ্ছা। এক্স ওয়াই প্রাইম এক্স প্রাইম জেড, ঠিক আছে? আরেকটা ফাংশন দেওয়া আছে এক্স ওয়াই প্রাইম এক্স প্রাইম জেড, তাহলে এক্স 1 y0, তাহলে x1 y0
x1 y0 এই দুইটা 1 পাইলাম, আর x0 z1, তাহলে x0 z1 x0 z1 এই দুইটা 1 পাইলাম, বাকিগুলা 0। বোঝা গেছে ব্যাপারটা? এরকম বইয়ের মধ্যে আরো অনেকগুলা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলা তোমরা চেক করতে পারো, এগুলা চেক করে করে এই আউটপুট কি আসতেছে না আসতেছে এগুলা তোমরা তখন বুঝতে পারবা। f3 xyz প্রাইম xy প্রাইম z, f3 এখানে আমরা লিখছিলাম xyz প্রাইম xy প্রাইম z, এটার এই যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, লজিক ডায়াগ্রাম কিভাবে আমরা আঁকবো আর কি, ঠিক আছে? তাহলে xyz প্রাইম এটা হচ্ছে একটা এন্ড অপারেশন, এটার জন্য 3 ইনপুট এন্ড গেট নিছি x y z প্রাইম, ঠিক আছে? আর xy প্রাইম z এটার জন্য একটা এন্ড গেট নিছি x y প্রাইম z, আর এই দুইটা এন্ড গেট, এই দুইটা এন্ড অপারেশন অর হচ্ছে, তাহলে দুইজনের আউটপুট যাবে অরে। এভাবে করে আমরা লজিক ডায়াগ্রাম আঁকবো। বুঝা গেছে ব্যাপারটা? এখানে জন্য আলাদা করে নট গেটটা আঁকতে হবে না? নট গেট দিলে দিলা, নাইলে নাই, সমস্যা নাই। কেউ যদি নট গেট দিয়ে আঁকতে চায়, যেমন আমরা যখন ল্যাবে কাজ করব বা সিমুলেশন করব তখন তো নট গেট দিয়ে করতে হবে, তখন তো ওয়াই প্রাইম পাবো না, ঠিক আছে না? তখন আমাদেরকে নট গেট ইউজ করতে হবে। গতদিন আমরা আঁকছিলাম নট গেট দিয়ে আমাদের এই ইকুয়েশনটা, আমরা বড় ইকুয়েশনটা, এই বড় ইকুয়েশনটা আমরা গতদিন সিমুলেশন করছিলাম, তখন আমরা এটা আঁকছিলাম। তো এখন এখানে f3 আর f6 দেওয়া আছে মনে হয় না, f5 দেওয়া আছে, f3 আর f5 দেওয়া আছে। তাহলে f5 হচ্ছে যে x প্লাস y প্রাইম z, তাহলে x y প্রাইম z এর জন্য একটা এন্ড গেট এখানে দিলাম, এই যে নট গেট দিছি দেখছো, y প্রাইম দিলে দিলাম, না হলে প্রাইম লিখলাম। খাতায় লেখার সময় কোনো সমস্যা নাই, কিন্তু ল্যাবে বা সিমুলেশনে যখন কাজ করতে যাব তখন দেখবা যে নট গেট তো লাগবেই, তখন নট গেট ছাড়া আমাদের কাজ করা যাবে না। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে হ্যাঁ, আগে স্যার এখানে এখন তো যেখানে প্রাইম দিচ্ছেন না, তো হ্যাঁ। আগে যখন পড়ছিলাম ওটা বার ইউজ করতাম। বার দিবা, সমস্যা কি, কোনো প্রবলেম নেই। আমি প্রথম দিন বলছিলাম যে গতকালকেই তো বলছি যে বারও দেওয়া যায়, প্রাইমও দেওয়া যায়, আবার এটাকে বোল্ড করে ভেক্টরের মতো লিখলেও অনেক সময় নট বুঝায় অনেক বইয়ে, সেরকম বোল্ড তো তুমি খাতায় করতে পারবে না, তাহলে বার দিতে হবে অথবা প্রাইম দিতে হবে, সমস্যা নাই। আচ্ছা স্যার। তাহলে x প্লাস y প্রাইম জেড, y প্রাইম জেড এর জন্য এন্ড গেট দিলাম, আর x y প্রাইম জেড এর সাথে অর হয়ে যাচ্ছে, তাহলে অর গেট। এভাবে করে আমরা ইয়াগুলো লজিক ডায়াগ্রাম গুলো আঁকতে পারি। ছাড়া কি অন্যভাবে আঁকা যাবে উপর নিচে করে? মানে x y z প্রাইম কে নিচে, x y প্রাইম z কে উপরে, বা y z কে উপরে x কে নিচে, কোনো সমস্যা নেই। এর কারণে সার্কিটের আউটপুটের কোনো পরিবর্তন আসবে না। কথাটা বোঝা গেছে? কোনো সমস্যা নেই। এখন এখানে আমাদের দুইটা ইকুয়েশন আমরা স্পেসিফিক্যালি খেয়াল করতেছি। দেখো, একটা ইকুয়েশন হচ্ছে x প্রাইম y প্রাইম z, x প্রাইম y z, x y প্রাইম, আর একটা ইকুয়েশন হচ্ছে x y প্রাইম x প্রাইম z। এখানে দেখো x প্রাইম y প্রাইম z, x প্রাইম y z, x y প্রাইম, এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে ফেলি, কিভাবে? দেখ, x প্রাইম y প্রাইম z আর x প্রাইম y z থেকে x প্রাইম z কমন নিলাম, বুঝা গেছে? তাহলে এখানে থাকে y প্রাইম আর এখানে থাকে y, y প্লাস y প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1, মানে x প্লাস x প্রাইমের মতো আর x ডট 1 ইকুয়াল টু x, তাহলে x প্রাইম z এই y প্লাস y প্রাইমটাকে আমরা গায়েব করে দিতে পারি, গায়েব করে দিলে এখানে শুধু x প্রাইম z হয়ে যায়। বুঝা গেছে ব্যাপারটা? এই f4 এ x প্রাইম z যদি কমন নিই, দেখা যাচ্ছে যে এখানের y আর এখানের y প্রাইমটা চলে যাবে, আলটিমেটলি x প্রাইম z আর x y প্রাইম থাকবে। তাহলে এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশনের মধ্যে খেয়াল করি, যেহেতু এটা সিম্পলিফাই করে আমরা আনছি, f4 কে সিম্পলিফাই করে f6 টা পাচ্ছি, ঠিক না? তাহলে এই f4 এবং f6 তো সমান, অর্থাৎ এই ইকুয়েশনের আউটপুট এবং এই ইকুয়েশনের আউটপুট সমান। দেখি তো আমরা ট্রুথ টেবল দেখি তো,
এটার আউটপুটটা কিরকম ছিল? 001 এর জন্য 011 এর জন্য 100 101, 001 011 100 101। তাহলে ফাংশনের আউটপুট f6 এবং f4 সেম। কিন্তু এখান থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে যে একটা ফাংশন শুধু পেলেই এটাকে আমরা লজিক ডায়াগ্রাম যদি এঁকে দিতে যাই, অনেক সময় দেখা যায় যে লজিক ডায়াগ্রামগুলো আমাদের বড় হতে পারে। যেমন এখানে দেখো 3 ইনপুট একটা অ্যান্ড গেট লাগবে, 3 ইনপুট অ্যান্ড গেট লাগবে, 2 ইনপুট অ্যান্ড গেট লাগবে, তিনটে অ্যান্ড গেট লাগবে। আবার তিনোটাকে অর করার জন্য 3 ইনপুট অর গেট লাগবে। গতদিন আমরা দেখলাম যে সিমুলেশন করতে গিয়ে 3 ইনপুট অর গেট খুঁজে পাই নাই, পরে 2 ইনপুট অ্যান্ড গেটকে আমরা ক্যাসকেড অর গেটকে আমরা ক্যাসকেড করছি। হ্যাঁ, একটার সাথে একটা লাগাইয়া 3 ইনপুট বানাইছি। যদি এই ক্ষেত্রে এখন দেখো, তাহলে এই f4টাকে ইমপ্লিমেন্ট করতে একটা অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট, তিনটা অ্যান্ড গেট, আবার 3 ইনপুট অর গেট, 4টা গেট লাগতেছে। আর f6 কে ইমপ্লিমেন্ট করতে একটা 2 ইনপুট অ্যান্ড গেট, একটা 2 ইনপুট অ্যান্ড গেট, একটা 2 ইনপুট অর গেট, তাহলে 3টা গেট। তাহলে কোন সার্কিটটায় কস্ট কম? f6 এর যে সার্কিটটা আমরা আঁকবো এই সার্কিটটায় কস্ট কম। কোনটা ফাস্ট হবে? f6 এর সার্কিটটা ফাস্ট হবে। কেন? এটার মধ্যে কম্পোনেন্ট কম, ইনপুট কম, কম্পোনেন্টগুলোর প্রাইস কম, এগুলো দেখা যাবে যে আমাদের সার্কিটটা ফাস্ট হবে, যেহেতু সিম্পল সার্কিট। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে কোনো একটা ফাংশন একমাত্র বের করে ফেললেই, ফাংশনটা পেয়ে গেলেই আমরা সেটা দিয়ে লজিক ডায়াগ্রাম বানাই ফেলবো, সেটা কিন্তু আমাদের করা যাবে না। ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদেরকে যেটা করতে হবে, একটা ফাংশনকে পাওয়ার পর ওই ফাংশনটাকে ছোট করা যায় কিনা, কিভাবে ছোট করা যায়, কিভাবে একটা সিম্পল সার্কিট আমরা এটা দ্বারা ডিজাইন করতে পারি, এই বেসিক এই লজিকগুলো আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। সিম্পলিফিকেশনের যে পলিসিগুলো সেগুলো অ্যাডপ্ট করতে হবে, এবং সিম্পলিফাইড ইকুয়েশন দিয়েই আমাদেরকে লজিক ডায়াগ্রামগুলো বানাতে হবে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা মুখ্য উদ্দেশ্য, সার্কিট, বড় বড় সার্কিটকে কিভাবে ছোট করা যায়। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। এভাবে করে সিম্পলিফিকেশন অনেকগুলো অঙ্ক তোমাদের ইয়াতে আছে, এক্সারসাইজে আছে, অনুশীলনীতে, ওখান থেকে তোমরা করে নিতে পারো। এখানে আরেকটা एग्जांपल দেওয়া আছে, দেখো xy x prime z yz. Sometime it is necessary to expand the function a bit to simplify it properly. এখান থেকে কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না, xy x prime z yz থেকে কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না। তা আমরা এখানে কি করলাম, এখানে x আছে, এখানে x prime আছে, এখানে x আছে, এখানে x prime আছে, y y prime নাই, z z prime নাই। সুতরাং x x prime যেহেতু আছে, এটার সাথে x x prime নিয়ে আসি। তাহলে এই y z এর সাথে x আর x prime আমরা এভাবে লিখতে পারি, কারণ x plus x prime equal to 1, yz into 1 equal to yz। তার মানে এটাকে যদি এক্সট্রা নিয়ে আসি, আমার ফাংশনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে না ব্যাপারটা? বুঝা গেছে? এখানে আমরা একটা এক্সট্রা আনতেছি, এটা 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে yz এর সাথে 1 গুণ করলে yz ই থাকে। তার মানে এটা আনার কারণে ফাংশনের আউটপুটের কোনো পরিবর্তন হবে না। তাহলে xyz আর x prime yz, তাহলে xy আর xyz, x prime z আর x prime yz, এখান থেকে কমন নাম্বার নিয়ে আমরা দেখব যে xy আর x prime z হয়ে যায়। এই yz টার্মসটা আমরা অমিট করে ফেলতে পারি। তাহলে অনেক সময় এই সিম্পলিফিকেশনগুলোকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফিকেশন। বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস? ওই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে থিওরামগুলো পড়ছি, এই যে এই থিওরাম, এই থিওরামগুলো ইউজ করে যদি আমি সিম্পলিফিকেশন করি, তাহলে সেটা বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন হবে। সিম্পলিফিকেশনের আরও একটা মেথড আমরা দেখব নেক্সট চ্যাপ্টারে, তখন দেখবা যে ওখানে হয়তো সিম্পলিফিকেশনটা আরেকটু সহজ লাগবে, কারণ এখানে তো আন্দাজের উপর কোনটা আনবো টার্ম, কোনটাকে সিম্পলিফাই করব, মুখস্থ বলে দেওয়া সম্ভব না। তো ওখানে দেখব যে আমরা একটা কার্নফ ম্যাপ ইউজ করে, ম্যাপ পদ্ধতিতে আমরা সিম্পলিফিকেশন করব, তখন জিনিসটা আরেকটু সহজ হবে। ওখানে আন্দাজে কিছু ধরতে হয় না, জাস্ট ক্যালকুলেশন অ্যানালাইসিসগুলো ঠিকভাবে করতে হয়। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে ফাংশনকে এভাবে করে আমাদের সিম্পলিফিকেশন করতে হবে। আমাদের বইয়ে তোমরা যদি বই দেখো,
চ্যাপ্টার 3 তে যাই আমি, তারপরে ব্যাকে আসি। এখানে এই যে দেখো সিম্পলিফাই রিডিউস, এই 2.234 এই তিনটা অঙ্কই হচ্ছে অনুশীলনীর সিম্পলিফিকেশনের। এগুলোর আনসার আবার এখানে পিছনে দেওয়া আছে, এই দেখো 2.3, 2.4, 2.6, হ্যাঁ, এগুলোর আনসার পিছনে দেওয়া আছে। সুতরাং তোমরা এগুলো 2.6 ও একটা আছে, ফাইন্ড দ্য, না এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দ্য ফলোইং, না এটা না, 2.6 না, 2.234 এগুলো তোমরা সিম্পলিফাই করে পিছনে আনসারের সাথে মিলালে বুঝতে পারবা যে তোমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। এগুলো এই তিনোটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফাই করতে হয়। এগুলো সবগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলবা। যত অঙ্ক প্র্যাকটিস করবা তত তোমাদের টপিকগুলো সহজ লাগবে, তত তোমরা ফার্দার যে অঙ্কগুলো আছে সেগুলো সহজে করতে পারবা। ম্যাথ না করলে কখনো কিন্তু ম্যাথমেটিক্যাল, আমাদের ডিজিটালটাও অনেকটা ম্যাথমেটিক্যাল টাইপের সাবজেক্ট। এখানে যত বেশি ম্যাথ করবা তত বেশি লজিকগুলো তোমার মনে থাকবে। যত কম ম্যাথ করবা, থিওরির মতো মুখস্থ করতে চাবা, তত দেখবা যে ডিজিটাল ইলেকট্রনিক্স কিছুই বুঝবা না। বুঝা গেছে ব্যাপারটা? সুতরাং অলসতা না করে এই চ্যাপ্টারের অনুশীলনীর সবগুলো ম্যাথ করে ফেলবা, যতগুলো পারো সবগুলো করে ফেলবা। সিম্পলিফিকেশনের পর আমাদের নেক্সট টপিক হচ্ছে কমপ্লিমেন্ট ফাংশন। কমপ্লিমেন্ট ফাংশন কি জিনিস? আমরা যেরকম ভেরিয়েবল এ এর কমপ্লিমেন্ট হচ্ছে এ প্রাইম, এক্স এর কমপ্লিমেন্ট হচ্ছে এক্স প্রাইম, সেরকম এফ এর কমপ্লিমেন্ট হচ্ছে এফ প্রাইম। তাহলে একটা f6 যদি আমাদের ফাংশন থাকে, এটার কমপ্লিমেন্ট হবে এফ প্রাইম। এফ প্রাইম কি জিনিস? এখানে যেটা 0 আছে এটা 1 হয়ে যাবে, যেটা 1 হয়ে আছে এটা 0 হয়ে যাবে যদি আমরা ট্রুথ টেবল দিয়ে বের করতে চাই। যদি আমরা ট্রুথ টেবল দিয়ে বের করতে চাই তাহলে ফাংশন যেখানে 0, কমপ্লিমেন্ট ফাংশনটা সেখানে 1, ফাংশন যেখানে 1, কমপ্লিমেন্ট ফাংশনটা সেখানে 0। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, এটা সহজ জিনিস। এখন এই ফাংশনের ট্রুথ টেবলে না পেয়ে গেলাম, ট্রুথ টেবল থেকে কমপ্লিমেন্ট ফাংশনটা পেয়ে গেলাম, ফাংশনটা ভেরিয়েবল আকারে কিভাবে আমরা লিখব? ঠিক আছে, ট্রুথ টেবল থেকে কিভাবে এটাকে টোটাল বুলিয়ান অ্যালজেব্রার ফাংশন হিসেবে আমরা লিখব। তাহলে এখানে কিভাবে আমরা লিখব আমি সেই প্রসিডিউরটা তোমাকে দেখাচ্ছি, এটাকে অমিট করে। আপাতত আমার ফাংশনটা হচ্ছে এফ প্রাইম, মানে f6 প্রাইম আমরা বের করব। তাহলে যেরকম এই ফাংশন থেকে যে কম্বিনেশনগুলো পাই সেগুলোর জন্য আমরা 1 লিখি না, ট্রুথ টেবলে 1 লিখি। ফাংশন থেকে যে কম্বিনেশনগুলো পাই সেগুলোর জন্য আমরা ট্রুথ টেবলে 1 লিখি। তাহলে ট্রুথ টেবলে যেগুলো 1 আছে সেগুলোর জন্য করসপন্ডিং যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা যদি আমরা লিখে দিই সেটাই আমাদের ফাংশন হয়ে যাবে। যেমন এখানে দেখো 1 কোথায় কোথায় আছে, 0 0 0 এর জন্য, 0 1 0 এর জন্য, 1 1 0 এর জন্য, 1 1 1 এর জন্য, চারটা কম্বিনেশনের জন্য ফাংশনটা 1 হয়। তাহলে প্রথম কম্বিনেশন হচ্ছে 0 0 0। তাহলে x এর ভ্যালু 0 হলে এটাকে আমরা x প্রাইম হিসেবে লিখব, যেহেতু x প্রাইমকে 0 ধরতাম। y এর ভ্যালু 0 হলে y প্রাইম হিসেবে লিখব, z এর ভ্যালু 0 হলে z প্রাইম হিসেবে লিখব। তার মানে 0 0 0 মানে x প্রাইম y প্রাইম z প্রাইম। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। যারা বুঝো নাই তারা নেক্সটটা দেখো, x 0 1 0, তাহলে x এর ভ্যালু 0 x প্রাইম, যেটা 0 ওটা প্রাইম, y এর ভ্যালু 1 y, z এর ভ্যালু 0 z প্রাইম, তাহলে x প্রাইম y z প্রাইম। তাহলে এটা হচ্ছে x y z প্রাইম, এটা হচ্ছে x y z। তাহলে যে সকল কম্বিনেশনের জন্য ফাংশনের আউটপুটটা 1 হয় সেই কম্বিনেশনগুলোকে x y z ফরম্যাটে যদি আমরা লিখে দিই এটাই হয়ে যাবে আমাদের কমপ্লিমেন্ট ফাংশন। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে ফাংশন থেকে যেরকম ট্রুথ টেবলে 1 বের করা যায়, আবার ট্রুথ টেবল থেকে ইচ্ছা করলে উল্টা ফাংশনও লেখা যায়। আমরা ফাংশন থেকে যখন ট্রুথ টেবলে 1 বের করতে যাব, নরমালটাকে 1 হিসেবে, কমপ্লিমেন্টটাকে 0 হিসেবে ধরে 1 গুলো বের করব। আর ট্রুথ টেবল থেকে যখন ফাংশন বের করব তখন 0 কে কমপ্লিমেন্ট ধরব, 1 কে নরমাল ভেরিয়েবল ধরব, ধরে কম্বিনেশনগুলো যখন আমরা লিখব এটা হয়ে যাবে আমাদের ফাংশন। এটা স্যার মনে এটাকে রাখতে হবে। সিম্পলিফাই করতে হবে না?
এটাকে সিম্পলিফাই করলে করতে পারবা, সমস্যা নাই। আপাতত সিম্পলিফিকেশন এখানে দেখাচ্ছি না, এখানে কমপ্লিমেন্ট ফাংশন কিভাবে বের করা যায় সেটা দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করা যাবে, তুমি এখানে কিছু কিছু জিনিস কমন নেওয়া যাবে, কমন নিলেই সিম্পলিফাই হয়ে যাবে। যেমন এখানে এক্স প্রাইম জেড প্রাইম এখানে কমন নেওয়া এক্স যাবে, প্রাইম জেড প্রাইম কমন এখানে নেওয়া এক্স যাবে ওয়াই স্যার। কমন নেওয়া যাবে, ঠিক আছে না? জি স্যার। এটা করা যাবে, আমাদের কোনো সমস্যা নেই। কমন নিলে কিন্তু দেখো এটা এটার উল্টোটা আসবে মনে হয় না? আচ্ছা যাই হোক, আরেকটা আসবে, ওটার সাথে কম্পেয়ার করার দরকার নেই। এটা হচ্ছে একটা পদ্ধতি যে আমরা প্রথমে ফাংশন বের করব, ফাংশন থেকে কমপ্লিমেন্ট ফাংশনের ট্রুথ টেবল বের করব, ট্রুথ টেবল থেকে ফাংশনটা লিখব। এটা হচ্ছে কমপ্লিমেন্ট ফাংশন লেখার একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফাংশন, এটাকে সরাসরি প্রাইম করে দিছি, দেখো সরাসরি প্রাইম, মানে যেটা ফাংশন এটাকে প্রাইম করে দিলাম। এটাকে যখন প্রাইম করে দিলাম, এখন এখানে আমাদের x প্লাস ওয়াই বা a প্লাস বি হোল প্রাইম মানে ডি মর্গানসের থিওরাম ইউজ করতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? ডি মর্গানসের থিওরামটা কি ছিল? এটাকে যদি আমরা চিন্তা করি যে x, এটাকে যদি চিন্তা করি y, অথবা এই দুইটাকে a b চিন্তা করো, এখানে আমি a b লিখি, a b হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম ডট b প্রাইম, ঠিক আছে না? ইয়েস এক্স স্যার। ওয়াই লিখলে তো কনফিউশন ক্রিয়েট হতে পারে অনেকের। এ বি, এই ব্র্যাকেটের অংশটা হচ্ছে সূত্রের, ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমাদের অঙ্কের, তো কনফিউজড হওয়ার কিছু নাই। তাহলে সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল প্রাইম হলে এ প্রাইম ডট বি প্রাইম হয়, তাহলে এটা হচ্ছে পুরোটা এ, তাহলে এটা হোল প্রাইম ডট এটা হোল প্রাইম, এটা গেল এক নম্বর সূত্র গেল। আবার এ বি হোল প্রাইম এরকম যদি হয় তখন হয় a প্রাইম প্লাস b প্রাইম, তাহলে এটা হোল প্রাইম ছিল, এটাকে x কে আমরা প্রাইম করে দিলে x প্রাইম, y প্রাইম কে আবার প্রাইম করলে y, তাহলে ভিতরে প্লাস, আর x প্রাইম z হয়ে যাচ্ছে x প্লাস z প্রাইম। তাহলে দুইবার ডি মর্গানস থিওরাম ইউজ করলাম, যে ফাংশনটা এখানে আমরা পেলাম এই দুইবার ইউজ করে, এটা হচ্ছে আমাদের f6 প্রাইম। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানে কিছু জিনিস আমি ডিলিট করে দিই, ঠিক আছে? ডিলিট করে দিছি, ঠিক আছে, কিছু জিনিস ডিলিট করে দিছি। ওই যে একজন বলছে এটাকে সিম্পলিফাই করা যায় না, জি স্যার। সিম্পলিফাই করলে কি আসে জানি? স্যার ওখানে স্যার এক্স প্রাইম ওয়াই প্রাইম কমন নেওয়া যাবে প্রথমটাতে। তাহলে x প্রাইম z প্রাইম, আর তাহলে- এটাতে হচ্ছে xy, x y কমন যাবে স্যার। তাহলে এটাও আমি ডিলিট করে দিই, স্যার জেড প্রাইম প্লাস জেড প্রাইম। ঠিক আছে? স্যার ডিলিট করে দিতেছি, সব ডিলিট করে দিতেছি, কিছু রাখতাম না। হ্যাঁ, দুইটা এখানে f6 প্রাইমের ফাংশন আনছি, একটা আনছি ট্রুথ টেবল থেকে, একটা আনছি এই ফাংশনটাকে সরাসরি প্রাইম করে, ঠিক না? এই দুইটাই কিন্তু f6 এর কমপ্লিমেন্ট ফাংশন, f6 এর কমপ্লিমেন্ট ফাংশন এই দুইটাই, কিন্তু দুইটার কিন্তু রিপ্রেজেন্টেশন ভিন্ন ভিন্ন। একটাতে দেখো প্রথমে এন্ড অপারেশন, এরপরে দোনোটাকে অর অপারেশন, ঠিক না? ইয়েস স্যার। এখন আমরা যদি এটাকে আঁকতে যাই, তাহলে এখানে নিউ একটা ছিল না, নিউটা কই? হ্যাঁ নিউ, আসো একটু জুম করি, তাহলে একটা এন্ড গেট নিই, একটা এন্ড গেট, একটা অর গেট নিই, একটা অর গেট, এরপরে কি নিতে হবে জানি? ডিবাগিং টুলস, না সিমুলেটর প্রিমিটিভস, ডিবাগিং টুলস, লজিক স্টেট, লজিক প্রব। আপাতত এতখানি নিই, পরে কি লাগবে দেখবো। নট লাগবে মনে হয়, নট লাগবে। জি স্যার নট লাগবে। তাহলে আমাদের ফাংশন হচ্ছে x প্রাইম z প্রাইম xy। আচ্ছা, তাহলে একটা এন্ড গেট লাগবে, দুইটা এন্ড গেট লাগবে। লজিক স্টেট একটা হচ্ছে x, একটা হচ্ছে y, একটা হচ্ছে z,
তাহলে আমাদের সূত্র হচ্ছে এক্স প্রাইম জেড প্রাইম এক্স ওয়াই। তাহলে একটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই, আর একটা হচ্ছে এক্স প্রাইম জেড প্রাইম। তাহলে নট লাগবে, একটা নট এখানে দিই, এক্স প্রাইম জেড প্রাইম। এটা হচ্ছে জেড প্রাইম, আর এক্স প্রাইমের জন্য আরেকটা নট লাগবে। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স প্রাইম জেড প্রাইম, এই দুইজনকে এটা অর OR করতে হবে। হবে। অর করলাম, আর আউটপুট দেখতে হবে লজিক প্রোব দিয়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে Yes, sir. আমাদের একটা সার্কিট, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম জেড প্রাইম এক্স ওয়াই, এটা হচ্ছে প্রথম সার্কিট। দ্বিতীয় সার্কিট হচ্ছে এক্স প্রাইম প্লাস ওয়াই, প্রথমে অর এক্স প্লাস জেড প্রাইম। তাহলে এটা হচ্ছে প্রথমে অর, দ্বিতীয় সার্কিটটা আমি নিচে আঁকি। নিচে আঁকতেছি, এটা হচ্ছে এক্স প্রাইম প্লাস ওয়াই, তাহলে অর এটা অপারেশন, এটা হচ্ছে এক্স প্রাইম, এক্স প্রাইম আর ওয়াই হচ্ছে এখানে আছে ওয়াই, ওয়াই। ঠিক আছে, মিলছে? তাহলে এটা sir. হচ্ছে এক্স প্রাইম ওয়াই, এক্স প্রাইম প্লাস ওয়াই, এক্স প্রাইম প্লাস ওয়াই, আর এরপর এটা হচ্ছে এক্স প্লাস জেড প্রাইম। তাহলে এখানে এক্স আছে, এই যে এটা এক্স, এক্স এর তার এটা এক্স, আর জেড প্রাইম এটা হচ্ছে জেড প্রাইম। ঠিক আছে, জি, এই স্যার। জেড, এটা হচ্ছে জেড প্রাইম, জেড প্রাইম। আর দুইজন এই দুইজন কি হয়ে গেল, এরপরে এন্ড হয়ে গেল। And তাহলে একটা এন্ড নিব, এন্ড একটা লজিক প্রোব দিব, দুইটা সার্কিট আঁকলাম। একটা সার্কিট হচ্ছে উপরেরটার জন্য যেখানে এন্ড করে অর, আর একটা সার্কিট হচ্ছে নিচেরটার জন্য যেটাকে অর করে এন্ড। দুইটা কিন্তু সেম ফাংশন, ঠিক না? দেখো আমরা এখন যদি এটার আউটপুট দেখতে চাই, এটার আউটপুট দেখতে চাই, তাহলে কি রকম আসবে? তাহলে 0 0 0 তে দেখো দুইটাই 1, 0 0 1 এ 0, 0 1 0 তে 1, 0 1 1 এ 0, 1 0 0 তে 0, 1 0 1 এ 0, 1 1 1 এ 1, 1 1 0 তে 1। তাহলে এইভাবে করে আমরা এটার দেখতেছি যে সেম আউটপুট আসতেছে। আউটপুট তো সেম আসার কথাই, কারণ আমরা তো সার্কিট আঁকছি দুইটাই F6 প্রাইমের। তাহলে একটা হচ্ছে আমাদের এন্ড করে অর, এটাকে এন্ড অর ইমপ্লিমেন্টেশন বলা হয়। বুঝা গেছে কি বলা Yes, sir. হয়? এটাকে and or implementation. এন্ড or Or- implementation. ইমপ্লিমেন্টেশন, আর এটাকে বলা হয় Or অর এন্ড ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তাহলে দুই ধরনের ফরম্যাট পাচ্ছি এখানে, একটা হচ্ছে এন্ড অর, একটা হচ্ছে অর এন্ড। এই এন্ড অরের যে ফাংশনটা, এটাকে বলা হয় সাম অফ প্রোডাক্টস। সাম অফ প্রোডাক্টস কি বলা হয়? Sum of সাম products. অফ প্রোডাক্টস, এটাকে বলা হয় সাম অফ প্রোডাক্টস। আর এটাকে বলা হয় প্রোডাক্ট Of of sum. সামস। একটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস, একটা হচ্ছে প্রোডাক্ট অফ সামস। সাম অফ প্রোডাক্ট মানি, সাম অফ প্রোডাক্টস মানি, প্রোডাক্টস মানে হচ্ছে গুণফল, ঠিক না? প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তাহলে গুণ করতেছি, এরপর গুণফলগুলোকে যোগ করতেছি, তাহলে গুণের সাম অফ সমষ্টি। প্রোডাক্টস। ঠিক আছে, আর এখানে হচ্ছে যোগ করতেছি, যোগফলগুলোকে গুণ করতেছি, তাহলে প্রোডাক্ট অফ সামস। Sum. মনে থাকবে ব্যাপারটা? জি স্যার। তাহলে যে কোনো একটা ফাংশনকে আমরা ইচ্ছা করলে এই দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কয়ভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দুইভাবে। দুইভাবে। একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন,
একটা হচ্ছে প্রোডাক্ট অফ Product সামস of sum. রিপ্রেজেন্টেশন। সাম অফ প্রোডাক্ট রিপ্রেজেন্টেশনকে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব লজিক সার্কিটে, তখন আমরা অ্যান্ড অর লজিক সার্কিট পাবো। প্রোডাক্ট অফ সাম ইমপ্লিমেন্টেশন যখন আমরা করতে যাব, তখন আমরা অর অ্যান্ড সার্কিট পাবো। মনে থাকবে ব্যাপারটা? এখানে আমি লিখে দিছি, তোমরা ভিডিও থেকে দেখে দরকার হলে এগুলো তোমাদের খাতায়, যেখানে তোমাদের বিভিন্ন লজিক লেখা থাকবে, সেই খাতার মধ্যে তোমরা এই লজিকগুলো লিখে রাখিও, তাহলে তোমাদের মনে থাকবে। স্যার f6 প্রাইম যেটা নিচেরটা আছে ওইটাতে গুণ করলেও সেম উপরেরটাই আসে। আসে তো, আসবে তো। আর Function তাহলে তো স্যার same. এটা এখান থেকে স্যার নিচের দিকে যদি আসতে চাই কিভাবে আনবো? এখান থেকে স্যার x প্রাইম z প্রাইম প্লাস x y এই থেকে যদি নিচেরটাতে আনতেছি, এটাকে গুণ করে ফেললে এটা তো গুণ করলে স্যার উপরেরটা আসে, কিন্তু উপরেরটাকে কিভাবে আমি নিচেরটাতে আনবো? উপরেরটাকে কিভাবে নিচেরটাতে আনবো? জি স্যার। এই তো একটা কঠিন প্রশ্ন। এত কঠিন না স্যার প্রশ্ন আমি বাড়তি x কিভাবে প্রাইম উত্তর x দিব? এনে পর x প্রাইম z এনে এরকম করে করা যাবে? যাবে যাবে, এখানে অনেক সূত্র আছে, ঠিক আছে। একটা সূত্র হচ্ছে ডট 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 ডট, একটা সূত্র হচ্ছে এটাকে a ধরে a প্লাস বিসি, ওটার সূত্র জি হচ্ছে স্যার। a প্লাস বি ইন্টু a প্লাস সি। তাহলে ওখান plus থেকে C। একবার স্প্লিট করা যায়, ওটাকে আবার স্প্লিট করা যায়। কথাটা বোঝা গেছে? কোনো সমস্যা স্যার। নেই, সেটা করতে পারবা তোমরা নিজেরা করলে, ঠিক আছে। ওটাকে Yes, sir. স্প্লিট করা যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, এটা আমাদের করতে হবে না, এটাকে আবার এটা বানাইতে হবে না, ঠিক আছে। সুতরাং ওটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। আমাদেরকে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, এটার কমপ্লিমেন্ট ফাংশনটা বের করতে দিতে পারে। এখন কমপ্লিমেন্ট ফাংশনটা যখন বের করতে দেয়, তখন আমাদেরকে হয়তো কোশ্চেনে উল্লেখ করে দেওয়া থাকতে পারে যে ফাংশনের কমপ্লিমেন্টটাকে সাম অফ প্রোডাক্টসে দেখাও। যদি সাম অফ প্রোডাক্টে দেখাতে হয়, তোমাদেরকে এই ফরম্যাটে দেখাইতে হবে, এন্ড অর ফরম্যাটে। আবার যদি বলে যে কমপ্লিমেন্ট ফাংশনটাকে প্রোডাক্ট অফ সামে দেখাও, এক্সপ্রেস করো, তখন আমাদেরকে অর এন্ড যে কনফিগারেশনটা আছে সেটাতে দেখাতে হবে। বুঝা গেছে? কোশ্চেন কিন্তু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। যেমন এখানে জি, তোমরা স্যার। যদি কোশ্চেন এখানে দেখো, এই যে মিন টার্ম ম্যাক্স টার্মে যাওয়ার আগে দেখি সাম অফ প্রোডাক্ট অফ সাম এর গুলো কই। এই যে দেখো দেখো এখানে এই 2.16 এর একটা কোশ্চেন দেখো, কনভার্ট দি ফলোইং এক্সপ্রেশনস ইনটু সাম অফ প্রোডাক্টস এন্ড প্রোডাক্ট অফ সামস। দেখছো এখানে সাম অফ প্রোডাক্টস প্রোডাক্ট অফ সাম, এই যে এগুলো উল্লেখ করে দেওয়া থাকে। যদি শুধু সাম অফ প্রোডাক্টস বলতো তাহলে তুমি শুধু সাম অফ প্রোডাক্ট করতা, শুধু প্রোডাক্ট অফ সাম বললে প্রোডাক্ট অফ সামে নিয়ে যেতে হতো। সাম অফ প্রোডাক্টকে কিভাবে প্রোডাক্ট অফ সামে নিয়ে যেতে হয়, প্রোডাক্ট অফ সামকে কিভাবে সাম অফ প্রোডাক্টে নিয়ে যেতে হয়, আমরা আস্তে আস্তে এগুলো দেখব, ঠিক আছে, দেখব। স্যার এগুলোর ক্ষেত্রে কি লজিক সার্কিট গুলো দেখাইতে হবে? যদি আঁকতে বলে আঁকবো, না আঁকতে বললে নাই। লজিক সার্কিট যখনই আঁকতে বললে তখনই তো আঁকতে হবে। বুঝা গেছে? যাই হোক, জি স্যার। তাহলে এই পর্যন্ত তো মোটামুটি বুঝা গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা জি, স্যার। পাচ্ছি যে বুলিয়ান ফাংশনকে লেখার জন্য কিছু ফর্মস থাকে, ফর্মস। হ্যাঁ, এই ফর্মগুলো কি কি? এখানে আমরা দুইটা ফর্ম দেখলাম, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এই দুইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের দুইটা প্রকাশ, ঠিক আছে, দুইটা ভাগ। বুলিয়ান ফাংশনকে দুইটা ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। বোঝা গেছে ব্যাপারটা? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। একই রকম ক্যানোনিক্যাল ফর্ম দুই প্রকার। ক্যানোনিক্যাল ফর্মের দুই প্রকারটা আমরা কিছুক্ষণ পরে দেখি, ঠিক আছে। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের যে ওয়ার্ড ফাইলটা আছে সেই অনুযায়ী যাই। যে স্ট্যান্ডার্ড ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম, দুই ধরনের ফর্ম থাকে বুলিয়ান ফাংশনে। স্ট্যান্ডার্ড ফর্মের দুই প্রকার, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, যেটা অলরেডি আমরা এই যে এতগুলো অ্যানালাইসিস করছি সবগুলোই সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে না? এতক্ষণ যা অ্যানালাইসিস করছি সবই সাম অফ প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট অফ সামসটা কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে এখন দেখি। এখানে সাম অফ প্রোডাক্টটা আবার উল্লেখ করা আছে, দেখো এক্স ওয়াই প্রাইম, এক্স প্রাইম জেড, এই যে এখানে বের করে দেওয়া আছে।
আবার f6 প্রাইম হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে না? প্রোডাক্ট অফ সাম, সাম অফ প্রোডাক্টে যখন আমি একটা ট্রুথ টেবল বের করতে চাই, সাম অফ প্রোডাক্টে যখন একটা ট্রুথ টেবল বের করতে চাই, তখন আমরা কি বলছি? নরমাল ভেরিয়েবলকে কত ধরবো? 1 1। স্যার 1 কমপ্লিমেন্ট ভেরিয়েবলকে কত ধরবো? 0 0 0। তাহলে 1 0 ধরলে এখানে x1 y0 x1 y0 x1 y0 দুইটা আউটপুট পেলাম। x প্রাইম কে ধরবো 0, z কে ধরবো 1, তাহলে x আর 0 0 x আর z 0 1, তাহলে x0 z1 x0 z1 এই যে। তাহলে আমরা এইভাবে করে ট্রুথ টেবলটা বের করাটা আমাদের শিখছি, ঠিক আছে না? এটা আমরা শিখছি। প্রোডাক্ট অফ সামে যখন আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, তখন এই সিস্টেমটার উল্টা। এই সিস্টেমটার উল্টা কি রকম? এখানে নরমাল ভেরিয়েবলকে ধরছি 1, প্রাইম ভেরিয়েবলকে ধরছি কি 0। প্রোডাক্ট অফ সামে প্রাইমটা হচ্ছে 1, নরমালটা হচ্ছে কি 0। মনে থাকবে? মনে রাখতে হবে, মনে না থাকলেও মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, সেখানে নরমাল হচ্ছে 1, কমপ্লিমেন্ট 0, আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, এখানে হচ্ছে কমপ্লিমেন্ট 1, নরমাল হচ্ছে 0। বোঝা গেছে ব্যাপারটা? একটার উল্টা। মনে থাকবে? জি স্যার। মনে না থাকলেও মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো নোট রাখবা, আমি যেগুলো বলতেছি এগুলো ভিডিও থেকে দেখে দেখে এগুলো নোট করবা। এগুলো নোট করলে দেখবা যে তোমাদের সিকোয়েন্সগুলো মনে থাকবে, না হলে একটু জাম্বল হয়ে যাবা যে আসলে কোনটা কোন জায়গায় কি বললো তো বুঝলাম না। আর যদি অঙ্ক করো চাপ এই অনুসরণী সবগুলা দেখবে যে আর কোনো কিছু আর তোমার মুখস্থ রাখতে হবে না। তাহলে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে নরমালটাকে 1, কমপ্লিমেন্টটাকে 0 ধরলাম, সেখানে একটা কম্বিনেশন পাইলাম এক্স ওয়াই প্রাইমের 1 0। তাহলে এক্স ওয়াই প্রাইম যেখানে 1 0, সেখানে ফাংশনের আউটপুট 1 বসাইছি। বুঝা গেছে ব্যাপারটা? প্রোডাক্ট অফ সামে কমপ্লিমেন্টটা হচ্ছে 1, নরমালটা হচ্ছে 0। তাহলে এক্স প্রাইম হচ্ছে 1, ওয়াই হচ্ছে 0, এক্স প্রাইম ওয়াই যেখানে 1 0, সেখানে আর ফাংশনে আমরা আউটপুট বসাবো 0। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। তাহলে সাম অফ প্রোডাক্ট হলে ট্রুথ টেবলে 1 বসাবো, আর প্রোডাক্ট অফ সাম হলে ট্রুথ টেবলে 0 বসাবো। 0। বুঝা গেছে ব্যাপারটা? একই রকম জি স্যার। এখানে x প্লাস জেড প্রাইম, x এর ভ্যালু হচ্ছে 0, জেড প্রাইমের ভ্যালু হচ্ছে 1, তাহলে x0 z1 x0 z1, তাহলে x0 z1 0, x0 z1 0, 0 গুলা পেয়ে গেছি, বাকি যা আছে এগুলা অটোমেটিক 1 হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, যদি না বুঝো তাহলে আমরা একটা বড় অঙ্ক করব। এটাকে পুরোটাই আনি আমি, এটা দেখি পুরোটা আমার স্ক্রিনে আসতে হবে। একটু ছোট করতেছি, হ্যাঁ তোমরা বুঝতেছো কিনা? এই এখন আসছে, আর একটু বড় করি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে মোটামুটি ভাবে স্ক্রিনের সবগুলা। তোমরা একটু Yes, ওই sir. স্ক্রিনকে দরকার হলে জুম করে নিও, ঠিক আছে? এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে প্রোডাক্ট অফ সামে। প্রোডাক্ট অফ সামে যেহেতু ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশন থেকে এখন আমাদেরকে সরাসরি ট্রুথ টেবল বের করতে হবে। ফাংশনটা দেওয়া আছে প্রোডাক্ট অফ সামে। আমরা জানি প্রোডাক্ট অফ সামে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, তাহলে প্রাইমগুলো হচ্ছে 1 আর নরমালগুলো হচ্ছে 0। তাহলে আমাদের প্রথম কম্বিনেশন হচ্ছে a প্রাইম প্লাস c এর। তাহলে প্রাইমটা হচ্ছে 1, নরমালটা হচ্ছে 0, a1 c0। তার মানে এই টেবলের মধ্যে যেখানে যেখানে a1 c0, সেখানে সেখানে আমরা আউটপুট 0 বসাবো। তাহলে a1 c, এখানে দেখো এই সবগুলো 0, তাহলে এই 8টার দরকার নাই আমার। a1 আছে এখানে, আর a1 c0 এটা হবে আমাদের 0, a1 c0 এটা হবে 0, a1 c1 a1 c1 a1 c0 0, a1 c0 0, a1 c1 a1 c1। তাহলে a1 c0 থেকে আমরা 4টা 0 পাইছি। বুঝা গেছে ব্যাপারটা? Yes, sir.
না বুঝলে আমরা সেকেন্ডটা দেখি এখন। তাহলে এটা হচ্ছে a1 c1, তাহলে a1 c0 a1 c0 a1 c1 একটা জিরো, a1 c1 দুইটা জিরো, a1 c0 a1 c0 a1 c1 a1 c1 জিরো। তাহলে a1 c1 থেকে আমরা চারটা জিরো পাইছি, ঠিক আছে না? এই দুইটা চারটা জিরো পাইছি। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। a0 b0 c1 a0 b0 c1, তাহলে a0 b0 c1 a0 b0 c1 a0 b0 c0 a0 b0 c0 a0 b0 c1 একটা 1 a0 b0 c1 দুইটা 1 a0 b0 c আর নাই, ঠিক আছে না? আর নাই স্যার 0 হবে। স্যার ও, 1 হবে না 0। জিরো। হ্যাঁ, গুড। তারপরে a0 b0 d0 a0 b0 d0 একগা a0 b0 d1 a0 b0 d0 দুগা আছে এখানে a0 b0 a0 b0 আর নাই, a0 b0 শুধু এই চারটা। তাহলে a0 b0 d0 হচ্ছে একটা দুইটা, একটা ওভারল্যাপ হইছে আর কি। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে সবগুলো কম্বিনেশনের জিরো বসাই ফেলছি, বাকি রয়েছে 1 1 1 1 1 হয়ে গেল ট্রুথ টেবল। মনে থাকবে? ইয়েস স্যার। সাম অফ জি, স্যার। প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্ট হলে ট্রুথ টেবলে 1 বসাবো, প্রোডাক্ট অফ সাম হলে ট্রুথ টেবলে 0 বসাবো, 0 ঠিক আছে? আর ওদের কনসিডারেশন গুলা মনে মনে যেটা ধরবো ওগুলো উল্টা হবে, একটা উল্টা, ওটা আমরা নিজেরা প্র্যাকটিস করে মনে রাখবো। এখান পর্যন্ত বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। বুঝা গেলে ভালো। এখন আমরা আস্তে আস্তে ক্যানোনিক্যাল ফর্মে আসি। ক্যানোনিক্যাল ফর্মে একটা ফাংশনকে দুই ভাগে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে সাম অফ মিন টার্মস, একটা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস। সাম অফ মিন টার্মস, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস, এই দুইটা আমরা এখনো পর্যন্ত যেগুলো পড়ছি সেগুলোর সাথে যেহেতু মিল নেই, এগুলো আমরা একটু ডিটেইলসে একটু বিশ্লেষণ করে বুঝবো। সাম অফ মিন টার্মস নিয়ে আমরা যদি প্রথমে কথা বলি, মিন টার্মস কি জিনিস? মিন টার্ম হচ্ছে এই যে স্মল এম দিয়ে লেখাটাকে হচ্ছে মিন টার্ম। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। এই স্মল এম গুলো কার জন্য কি রকম লিখবো? আমরা এক্স ওয়াই জেড এই তিনটা ভেরিয়েবলের যে কম্বিনেশন গুলো আমরা জানি মুখস্থ, 2 টু দি পাওয়ার n কম্বিনেশন, এই 8টা কম্বিনেশন হয়, ঠিক না? 3 ভেরিয়েবলের, 4 ভেরিয়েবল হলে 16টা কম্বিনেশন, 5 ভেরিয়েবল হলে 32টা কম্বিনেশন, এগুলো আমরা মুখস্থ রাখবো। তাহলে 3 ভেরিয়েবলের ক্ষেত্রে এই যে 8টা কম্বিনেশন আমরা লিখলাম, এগুলোকে সাম অফ প্রোডাক্টের মতো, এই যে সাম অফ প্রোডাক্টের মতো যদি আমরা চিন্তা করি, মানে প্রোডাক্ট টার্ম হিসেবে যদি আমরা চিন্তা করি, প্রোডাক্ট টার্ম সাম বাদ দিই, শুধু প্রোডাক্ট টার্ম হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে যেটা আমরা করতাম, 0 কে প্রাইম ধরতাম আর 1 কে নরমাল ধরতাম। তাহলে দেখো 0 0 0 মানে হচ্ছে x প্রাইম y প্রাইম z প্রাইম, একই রকম 1 1 মানে হচ্ছে x y z। এটা তো আমরা সাম অফ প্রোডাক্টে অলরেডি বুঝে ফেলছি। সাম অফ মিন টার্মের যে ফর্ম, সেখানে x প্রাইম y প্রাইম z প্রাইম কে m নট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, x প্রাইম y প্রাইম z কে m1 দিয়ে, x y z কে m7 দিয়ে। কথাটা বোঝা গেছে? তাহলে 0 টু 7 পর্যন্ত যে ভ্যালুগুলো এখানে বসালাম, এগুলো অ্যাকচুয়ালি এই যে কম্বিনেশনগুলো, এগুলো ডেসিমাল ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে 0 m0, এটা হচ্ছে 1 m1, 2 3 4 5 6 7 ডেসিমাল ইকুইভ্যালেন্ট, এরকম না? তাহলে 1 1 1টার ডেসিমাল হচ্ছে 7, এটাকে আমরা m7 দিয়ে রিপ্রেজেন্ট করব। সহজ না বিষয়টা মোটামুটি? অঙ্কে যখন আসবে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে একটা অঙ্ক দেওয়া আছে x y প্রাইম z x প্রাইম z। এখন যখন আমরা মিন টার্মে প্রকাশ করতে যাব, তখন কিন্তু এই যে এখানে z নাই, এখানে y নাই, এরকম হলে হবে না। আমাদের ফুল টার্মগুলো লাগবে। ফুল টার্মগুলো যদি আমরা না পাই, আমরা মিন টার্মে প্রকাশ করতে পারবো না। স্যার মিন টার্মটা একটু বলে স্যার।
হ্যাঁ মিনটার্মের স্যার একটু বলে স্যার। বলতেছি তো, ওই যে অঙ্ক করতে করতে বলতেছি আমরা। তো যদি ফুল টার্মটা যদি আমাদের না থাকে, এখানে দেখো, ও আমি এটা জুম করি, এখন তো জুম না করলে তোমরা দেখতে কষ্ট হবে। এখানে দেখো এক্স ওয়াই এর সাথে জেড নাই, আর এখানে এক্স জেড এর সাথে ওয়াই নাই। কিন্তু যদি আমি মিন টার্মে প্রকাশ করতে যাই, আমাদের ফুল টার্মগুলো লাগবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, এখানে জেড আনতে হবে, এখানে ওয়াই আনতে হবে। জেড আনার ওয়াই আনার সিস্টেমটা কীরকম? জেড আনার ওয়াই আনার সিস্টেমটা কীরকম? তাহলে এখানে জেড নাই, তাহলে জেড প্লাস জেড প্রাইম এক্সট্রা নিয়ে আসলাম, যেহেতু আমরা জানি যে জেড প্রাইম জেড প্লাস জেড প্রাইম ইকুয়াল টু 1, এক্স ওয়াই প্রাইম ডট 1 ইকুয়াল টু এক্স ওয়াই প্রাইম। তার মানে এখানে ফাংশনের কোনো পরিবর্তন হচ্ছে না। একই রকম এখানে ওয়াই নাই, ওয়াই প্লাস ওয়াই প্রাইম দিয়ে এটাকে নিয়ে আসছি। তাহলে জেড প্লাস জেড প্রাইম হলে এক্স ওয়াই প্রাইম জেড, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। কেউ ভুলেও এক্স প্রাইম জেড ওয়াই, এক্স প্রাইম জেড ওয়াই প্রাইম লিখবা না, লেখার জন্য লিখবা না, ঠিক আছে? এগুলো সব সময় সিকোয়েন্সিয়ালি লিখবা। এক্স প্রাইম ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, চারটা কম্বিনেশন এখানে আমরা পাচ্ছি। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার বুঝছি। তাহলে এক্স ওয়াই প্রাইম জেড এটাকে সাম অফ প্রোডাক্টের মতো যদি আমরা চিন্তা করি, 1 0 1, 1 0 1 মানে ডেসিমাল কত? 5। তার মানে এটা হচ্ছে m5, স্মল m5। 1 0 0, 1 0 0 মানে ডেসিমাল কত? 4, m4। 0 1 1, m3। 0 0 1, m1। তাহলে m1 3 4 5 আমাদের মিন টার্ম গুলো আমরা পেয়ে গেলাম। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। যে বুঝো নাই, একজন কোশ্চেন করছে, ও বুঝতে পারছো এখন? জি স্যার বুঝছি স্যার। হ্যাঁ, তো আমার যদি এই টেবলটা মনেও না থাকে কোনো সমস্যা নাই, টেবল মনে রাখার আমার কোনো দরকার নাই। আমার ফাংশনের ফুল টার্মগুলো আমরা আনবো, ফুল টার্মগুলোকে সাম অফ প্রোডাক্টের যে আমাদের সিস্টেম, নরমাল ভেরিয়েবলটাকে 1, কমপ্লিমেন্ট ভেরিয়েবলটাকে 0 ধরে আমি এখানে কম্বিনেশন পাবো। 1 0 1 m5, 1 0 0 m4, 0 1 1 m3, 0 0 1 m1, ডেসিমাল ইকুইভ্যালেন্ট। তাহলে এই 1 3 4 5 হচ্ছে আমাদের মিন টার্ম। এরকম সামেশন দিয়ে ব্র্যাকেটের মধ্যে জাস্ট টার্মগুলোকে, ওই ইয়াগুলো ডেসিমাল ভ্যালুগুলোকে কমা কমা দিয়ে লেখা, এটাও একটা মিন টার্মের প্রকাশ। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। তাহলে এরকম করে আমরা ক্যানোনিক্যাল ফর্মে মিন টার্মে প্রকাশ করতে পারি যে কোনো ফাংশনকে। বুঝা গেছে ব্যাপারটা? তো কিভাবে করব? যদি কিভাবে করব এটা এখানে জানলাম। এখন যদি একটা স্যার ওই যে জেড প্লাস জেড প্রাইম ওয়াই প্লাস ওয়াই প্রাইম কথাটা একটু যদি রিপিট করতেন কিভাবে আনছি। এই জেড প্লাস জেড প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1। যদি এখানে এটা ডিটেইলস লিখতে যাই, ঠিক আছে, ব্র্যাকেটে যদি এটা ডিটেইলস লিখতে যাই, ব্র্যাকেট তো সিমিলার হয়ে যায়, থার্ড ব্র্যাকেট দিই, এক্স ওয়াই প্রাইম জেড প্লাস জেড প্রাইম ইকুয়াল টু, তাহলে এক্স ওয়াই প্রাইম ডট 1, যেহেতু জেড প্লাস জেড প্রাইম ইকুয়াল টু 1, ঠিক না? বুঝতে পারছি ইকুয়াল টু এক্স ওয়াই প্রাইম। এই তার মানে এটা আনতে পারি, আনলে আমাদের ফাংশনে কোনো পরিবর্তন হচ্ছে না। কেন আনছি? কারণ এটা আনছি ওই যে ফুল টার্ম করার জন্য। ফুল টার্ম করতে গেলে আমরা এভাবে করে আনতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? না আনলে ফুল টার্ম হবে না, ফুল টার্ম না হলে অঙ্ক শেষ করতে পারবো না। জি স্যার। এখন মিন টার্মে যদি কোনো ফাংশনকে দেওয়া থাকে, দেখো এখানে F9 A B C D আমি বলছিলাম না লেখা থাকবে সিকোয়েন্সগুলা। এই একজন মনে হয় লাউড স্পিকারে দিছো, তোমার মাইক্রোফোন অফ করো, তাহলে রিপিট হচ্ছে কথা। যাই হোক, তাহলে A B C D সিকোয়েন্স দেওয়া আছে, আমরা ট্রুথ টেবলে লেখার সময় A B C D লিখবো। যদি এখানে D C B A লেখা থাকতো D C B A লিখতাম, এগুলো মনে রাখবা। যাই হোক, সেটা আমাদের এখানে এই মিন টার্ম ম্যাক্স টার্মে আসবে না, উল্টা হিসাবটা আসবে না, যেহেতু আমরা উল্টা স্যার এটা বুঝি না, আরেকবার যদি বলতেন। এখানে যদি D C B A লিখতো, আমাদের এখানে সিকোয়েন্স হয়ে যেত D C B A। বুঝা গেছে? তখন এই 0 0 0 যখন আমরা এটাকে যদি ফাংশন আকারে লিখতে চাইতাম,
তখন এটাকে আমাদেরকে লিখতে হইতো ডি ডি প্রাইম সি প্রাইম বি প্রাইম এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম লিখতে পারতাম না। এটা বলতে যাচ্ছি, গতদিন একজনে কোশ্চেন করছিল সিকোয়েন্স যদি উল্টা করি কি হবে, অর্থাৎ এখানে যদি এক্স ওয়াই জেড না লিখে আমি যদি জেড ওয়াই এক্স লিখতাম কি হইতো, কথাটা বুঝা গেছে? এটা আমরা করতে পারবো না, আমাদের সিকোয়েন্সগুলো ফাংশনের সাথে এভাবে করে দেওয়া থাকবে। আমাকে যদি জেড ওয়াই এক্স দেওয়া থাকে আমি এখানে জেড ওয়াই এক্স লিখবো, আমার যদি এক্স ওয়াই জেড দেওয়া থাকে তাহলে এক্স ওয়াই জেড হিসেবে সাজাবো, না হলে কিন্তু এই মিন টার্মের ভ্যালুগুলো আমাদের রং আসবে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। যাই স্যার হোক, তখন কি নিচের কম্বিনেশনে কোনো চেঞ্জ আসবে 0 0 0 1 এগুলো? চেঞ্জ কিরকম আসতেছে, আমি তোমাকে বলি চেঞ্জ কিরকম আসতেছে। ধরো এটার ক্ষেত্রে যদি আমি বলি 0 0 0 1 এর ক্ষেত্রে, ঠিক আছে, এটার ক্ষেত্রে বলতেছি, এটার ক্ষেত্রে তাহলে এটা আসতেছে কি 0 0 0 1 এর জন্য আমরা পাচ্ছি ডি প্রাইম সি প্রাইম বি প্রাইম এ প্রাইম। তুমি যদি এখন এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ধরো তখন কিন্তু 8 হয়ে যাবে, তখন 1 আসবে না। এখন বুঝা গেছে ব্যাপারটা? এ কে যদি তুমি সামনে নিয়ে আসো এরপরে বি প্রাইম সি প্রাইম দাও তখন কি হয়ে যাবে, এরপরে যদি তুমি সি ডি এভাবে করে লেখো তাহলে এখানে সিকোয়েন্স হচ্ছে ডিসিবিএ, তুমি লিখছো এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এটা কিন্তু এখন 8 হয়ে গেছে, এখন এটা 1 হয় নাই, তার মানে জি, স্যার। পুরো সিকোয়েন্স উল্টে যাবে। এগুলো করা যাবে না, সিকোয়েন্সগুলো আমাদের যেভাবে যেভাবে আছে সেভাবে করে এগুলো রাখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে? যাই হোক, যেখানে ছিলাম যে একটা ফাংশন যদি এরকম মিন টার্মে দেওয়া থাকে, এই ফাংশনের মিন টার্ম থেকে কিভাবে আমরা ট্রুথ টেবল জেনারেট করব। ফাংশন থেকে ট্রুথ টেবল জেনারেটরের সিস্টেম হচ্ছে, আসছে নি পুরোটা, আসছে মোটামুটি আসছে। ফাংশন থেকে ট্রুথ টেবল লেখার সিস্টেম হচ্ছে, যদি আমার মিন টার্মে দেওয়া থাকে খুবই সহজ, এখানে আমার যে ডেসিমাল ভ্যালুগুলো দেওয়া আছে এই কম্বিনেশনের ডেসিমাল ভ্যালুগুলো আমরা মনে মনে চিন্তা করব। যেমন 0 হচ্ছে এটার জন্য 1, যেহেতু এটা মিন টার্মে আছে, মিন টার্মে থাকলে আউটপুট 1 আসবে, ঠিক আছে? সাম অফ প্রোডাক্টে যেরকম 1 আসে মিন টার্মেও 1 আসবে। এরপরে এই যে ডেসিমাল 1, এরপর হচ্ছে 5 হচ্ছে 0 1 0 1, এটা হচ্ছে 5, ঠিক না? 0 1 0 1 হচ্ছে ডেসিমাল 5, ঠিক আছে? এই চারটা তোমরা মনে রাখবা, এখানে 0 থেকে 15 পর্যন্ত মনে রাখতে হবে কিন্তু কোনটা কি, এগুলো পরীক্ষা বারবার আসবে, এই অঙ্ক করার সময় এই যে এরকম লাগবে। তাহলে 5 কোনটা? 0 1 0 1 হচ্ছে 5। 7 কোনটা? 0 1 1 হচ্ছে 7। 9 এটা হচ্ছে 9। 10 1 0 1 0। 11 1 0 1 1। 14 1 1 1 0। তাহলে 0 1 5 7 10 11 না 9 10 11 14, এগুলো হচ্ছে আমাদের কি ফাংশনের 1 1 2 3 4 5 6 7 8, 8টা মিন টার্ম আছে, 8টা 1 আসবে, 1 2 3 4 5 6 7 8টা, মনে থাকবে ব্যাপারটা? জি স্যার। বাকিগুলা কি হবে? 0 স্যার। 0। এভাবে করে আমরা একটা ট্রুথ টেবল বের করব। বুঝা গেছে? মনে থাকবে? ইয়েস স্যার। মিন টার্ম যেগুলা, Yes, sir. মিন টার্মের জন্য মিন টার্মের যে ডেসিমাল ভ্যালুগুলো আছে ফাংশনের কম্বিনেশনের ডেসিমাল ভ্যালুগুলো চিন্তা করে ওগুলো বরাবর 1 বসাই দিব, শেষ। এটাই হয়ে গেছে আমাদের ট্রুথ টেবল। একই রকম প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আমরা কিভাবে বের করব? প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে আমরা ওই যে সাম টার্মগুলো আছে আমাদের প্রোডাক্ট অফ সামের যে সাম টার্মগুলো আছে সেগুলোর মতো যদি চিন্তা করি, যে মানে এখানে প্রোডাক্ট অফ সামে কিরকম ছিল আমাদের প্রোডাক্ট অফ সামে ছিল প্রাইম হলে 1 নর্মাল হলে 0, উল্টা। তাহলে 0 হলে নর্মাল,
এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর 1 হলে প্রাইম, এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। এগুলোর ম্যাক্স টার্ম হচ্ছে বিগ এম, ওই ডেসিমাল ভ্যালুগুলা m0, m1, m2, m3, m4, m5, m6, m7। তাহলে যে সাম টার্মগুলো আছে সেগুলোর জন্য আমরা ইচ্ছা করলে বিগ এম দিয়ে সেগুলোকে যদি রিপ্রেজেন্ট করে দিই, সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মের এক্সপ্রেশনটা পাবো। এটা আমরা অঙ্ক থেকে বুঝি, এখান থেকে যদি কেউ বুঝতে কষ্ট হয় আমরা অঙ্ক থেকে বুঝি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে f6 প্রাইম, ওই আগে যেটা আমরা করছি x প্রাইম প্লাস y x প্লাস জেড প্রাইম। তাহলে এখানে জেড নাই, এখানে জেড আনছি, দেখো জেড জেড প্রাইম, আর এখানে y নেই, y y প্রাইম। ঠিক আছে, এটা কেন? এখানে সূত্রগুলো যদি আমি লিখি, x না y x x x প্রাইম ইকুয়াল টু হচ্ছে কত, 1 না 0? 0, ঠিক আছে না? আর x x প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 0 ইকুয়াল টু হচ্ছে x। তাহলে x x প্রাইম ইকুয়াল টু 0, তার মানে এই z z প্রাইমকে আমরা 0 ধরতে পারি। আর x প্লাস 0 ইকুয়াল টু x, তার মানে x প্রাইম প্লাস y প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে x প্রাইম প্লাস y। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে ব্যাপারটা? আরেকবার একটু রিপিট করলে। as x x প্রাইম ইকুয়াল টু 0, তাহলে z z প্রাইমটা কি হয়ে যাবে? 0, ঠিক না? যেহেতু x x প্রাইম 0, আর x প্রাইম প্লাস y প্লাস 0 ইকুয়াল টু হবে x প্রাইম প্লাস y, তাহলে ফাংশনের কোনো পরিবর্তন আসতেছে না। বুঝা গেছে? তাহলে সাম অফ প্রোডাক্ট থেকে যখন আমরা মিন টার্মে আনতে যাব, তখন ওই যে z প্লাস z প্রাইম y প্লাস y প্রাইম এভাবে আনবো। আর প্রোডাক্ট অফ সাম থেকে যখন মিন টার্ম ম্যাক্স টার্মে নিতে যাব, তখন এরকম করে আনবো, z z প্রাইম y y প্রাইম করে। ঠিক আছে, কিভাবে আনবো কোনটার ক্ষেত্রে এটা জাস্ট মনে রাখবো আমরা। ঠিক আছে স্যার, স্যার এর পরের লাইনটা একটু বুঝে দেন। এর পরের লাইনে তো যাই নেই, এখান পর্যন্ত বুঝছো কিনা? হ্যাঁ জি স্যার। ওই কে ফিশ সেকেন্ড লাইন থেকে স্যার থার্ড লাইন কি আছে স্যার? ওখানে তো যাই নেই, সেকেন্ড লাইন বুঝছো নি? জি স্যার, ওটা বুঝছি স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন থার্ড লাইনে আসতেছি। থার্ড লাইন হচ্ছে x প্লাস yz ইকুয়াল টু x প্লাস y ডট x প্লাস z। এটা হচ্ছে আমাদের ওই একটা সূত্রের প্রমাণ, বলছি না মুখস্থ রাখতে হবে। x প্লাস yz ইকুয়াল টু x প্লাস y x প্লাস z। তাহলে x প্রাইম প্লাস y z, এটাকে ধরছি x, আর এই পুরোটাকে x ধরছি, আর এটা হচ্ছে yz, z z প্রাইমকে ধরছি yz। তাহলে x প্রাইম প্লাস y প্লাস z একটা, x প্রাইম প্লাস y প্লাস z প্রাইম দুইটা। বুঝা গেছে এখন? জি স্যার, বুঝা গেছে। x প্লাস z প্রাইম y একটা, x প্লাস z প্রাইম প্লাস y প্রাইম দুইটা। ঠিক আছে, এখন আমাদের কিন্তু ওই যে ফুল টার্ম হয়ে গেছে, ফুল টার্ম এখন আর মিসিং নাই। ঠিক আছে, স্যার এটা একটু আরেকবার, কোনটা একটু আরেকবার বলতাম? স্যার থার্ড লাইনটা। এই যে x z প্রাইম y x z প্রাইম y প্রাইম, এই তো দুইটা আলাদা হইছে, এই যে সূত্র এখানে দেওয়া আছে। জি স্যার। ঠিক আছে, জি স্যার, বুঝছি স্যার। এখন এখানে x z y আছে, এটাকে x z y রাখা যাবে না, এটাকে x y z বানাইতে হবে। x z y আছে, এটাকে x y z বানাইতে হবে, সিকোয়েন্স মিলাইতে হবে। বুঝা গেছে? বুঝা গেছে ব্যাপারটা এখন? জি স্যার। তাহলে x প্রাইম y z, x প্রাইম y z প্রাইম, x y z প্রাইম, x y প্রাইম z প্রাইম, সিকোয়েন্সগুলো মিলালাম। তাহলে প্রাইম হচ্ছে 1, নরমাল হচ্ছে 0, তাহলে 1 0 0 m4, 1 0 1 m5, 0 0 1 m1, 0 1 1 m3।
M3 0 1 1 M3 বুঝা গেছে ব্যাপারটা ডেসিমাল ভ্যালুর মতো চিন্তা করে আরি 100 হচ্ছে 4 তাহলে M4 101 হচ্ছে 5 M5 001 হচ্ছে 1 M1 011 হচ্ছে 3 M3 বুঝা গেছে ব্যাপারটা তাহলে 1 3 4 5 এটাকে যদি এই যে পাই দিয়ে লিখি পাই দিয়ে লিখলে এটা হচ্ছে ম্যাক্স টার্ম পাই দিয়ে লিখলে ম্যাক্স টার্ম সামেশন দিয়ে লিখলে মিন টার্ম পাই দিয়ে লিখলে ম্যাক্স টার্ম ঠিক আছে তাহলে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে এভাবে করে আমরা সাজাতে পারি যদি কোনো একটা ফাংশন প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে এরকম দেওয়া থাকে সেখান থেকে যখন আমরা ট্রুথ টেবলটা জেনারেট করব কিভাবে জেনারেট করব দেখো এখানে কি কি টার্ম দেওয়া আছে 2 3 4 6 8 12 13 14 15 যদি ম্যাক্স টার্মে দেওয়া থাকে তাহলে ফাংশনে এই ডেসিমাল ভ্যালুগুলোর জন্য 0 বসাবো তাহলে এইগুলোর ডেসিমাল ভ্যালু চিন্তা করলে এটা হচ্ছে 2 0 3 4 6 3 4 6 হচ্ছে 0 1 1 0 8 12 13 15 8 তারপরে কত 12 13 15 12 কোনটা 8 আর 4 এ 12 এটা 12 এটা 12 1 1 0 0 12 স্যার বুঝেন একটু বলে 13 15 এখানে যেগুলো ম্যাক্স টার্ম দেওয়া আছে এইগুলোর যে ডেসিমাল ইকুইভ্যালেন্ট এই কম্বিনেশনগুলো ডেসিমাল ইকুইভ্যালেন্টের বরাবর আমরা 0 দিব ম্যাক্স টার্মের জন্য ট্রুথ টেবলে 0 দিব মিন টার্মের জন্য ট্রুথ টেবলে 1 দিব ম্যাক্স টার্মের জন্য ট্রুথ টেবলে 0 দিব 0 দিব যদি তোমরা এরপর না বুঝো এই যে লেফটে একটা কলাম দিই ঠিক আছে ধরো এখানে যদি আমি ডেসিমালের কথা চিন্তা করি ডেসিমাল ইকুইভ্যালেন্ট 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঠিক আছে না তাহলে 2 এই যে 2 বরাবর 0 তারপরে 3 4 6 8 12 13 15 এগুলো বরাবর ম্যাক্স টার্মে দেওয়া থাকলে 0 বসাবো আর বাকি যেগুলো খালি থাকবে এগুলো কি হবে 1 স্যার 1 1 হবে স্যার 1 বুঝা গেছে ব্যাপারটা স্যার বুঝছি স্যার বুঝা গেছে ব্যাপারটা Yes, sir. আজকে আরো সময় আছে আগানোর আজকে আগাবো না ঠিক আছে কারণ এখান পর্যন্ত যা পড়াইছি স্যার আগামী 3 দিন এই বুধ বৃহস্পতি শুক্র 3 দিন এগুলো একদম মাথার ভিতর ঢুকাই ফেলবা টোটস্থ মুখস্থ করে ফেলবা অনুশীলনীর যে অঙ্কগুলো আছে মিন টার্ম ম্যাক্স টার্মে সব করে ফেলবা ঠিক আছে এরপরে আমরা আগাবো কারণ না হলে তোমাদের ব্রেন আটকাই যাবে ঠিক আছে ডিজিটালে টাইম থাকলেও দেখা যায় যে অনেক সময় আগানো যায় না হ্যাঁ আগানো যায় না ঠিক আছে জি স্যার হচ্ছে সমস্যা স্যার জি স্যার স্যার আমি স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারি না আমার স্যার নাম নাই লিস্টে হ্যাঁ অ্যাড করব আমি আজকে প্রথম ক্লাস অ্যাড করব আর বুঝা গেছে স্যার ব্যাপারটা পড়া জি স্যার। বুঝা গেছে তাহলে মিন টার্ম ম্যাক্স টার্ম পর্যন্ত তোমরা এগুলো পড়ে নিবা তোমরা এখান পর্যন্ত শেষ করে ফেললে এখান পর্যন্ত যদি বুঝতে পারো মিন টার্ম ম্যাক্স টার্ম বাকিগুলো হচ্ছে কিন্তু আমাদের ওই যে অনুশীলনের অঙ্ক এগুলো আগামী দিন করে দিব তোমরা কিছু করবা আমি এখানে যেগুলো আছে করা আছে এগুলো করে দিব বা অন্য কোনোটা করে দিব ঠিক আছে অনুশীলনের অঙ্ক এখান পর্যন্ত কিন্তু আমাদের পড়া শেষ অলরেডি মিড টার্ম কি শেষ মিড টার্ম কেন শেষ হবে ক্লাস শুরু না করতে মিড টার্ম কেমনে শেষ হবে আসছে ব্যাপার এখান পর্যন্ত হচ্ছে এই চ্যাপ্টারের পড়া শেষ চ্যাপ্টার 2 এর ঠিক আছে নেক্সট যেটা আমরা জি স্যার। করব আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো যে আমাদের পরীক্ষায় কি রকম অঙ্ক আসবে সেটার আনসারটা আমরা কিভাবে দিব ঠিক আছে এটা আমরা আগামী শনিবার দিন বিকালে প্র্যাকটিস করব বিকালে এগুলো প্র্যাকটিস করার পর আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাব থার্ড চ্যাপ্টারের কিছু পড়ালেখা করব থার্ড চ্যাপ্টারের কিছু পড়ালেখা করে আমরা আগামী শনিবারে এটা থার্ড চ্যাপ্টার আগায় যাব থার্ড চ্যাপ্টার আগায় যাওয়ার পরে রবিবার সোমবারে আমরা থার্ড চ্যাপ্টার শেষ করে ফোর্থ চ্যাপ্টারে চলে যাব মঙ্গলবারে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় বুঝা গেছে
স্যার যদি আরেকটা পারি। অ্যাটেন্ডেন্স এটা কি আপনি দিয়ে দিবেন নাকি স্যার আমরা ওটা দিব? আমি দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, এখন আচ্ছা তোমরা ঠিক ক্লাস লিভ করতে পারবা না, ক্লাসের আরো কাজ বাকি আছে, ঠিক আছে? স্যার শনিবার বললেন যে শনিবার তো হ্যাঁ, স্যার থিওরি শেষ, থিওরি থিওরি ক্লাস। শেষ। আমি ল্যাবের কথাবার্তা কিছু একটু বলবো তোমাদের সাথে, যেহেতু টাইম রয়ে থিওরি গেছে। হ্যাঁ, থিওরি আমাদের পড়া শেষ। না এই চ্যাপ্টার শেষ আজকে, চ্যাপ্টার 2। আরে তোমাকে জ্বালা তো হাইতার নয়, ঠিক আছে? আচ্ছা, স্যার তার এই আগে আমি ওই শনি যে একটা ছেলের অ্যাটেন্ডেন্স কে জানি বললো, আমার স্যার আমি বলছি কত জানি রোল? ET 183083 ET 183083 মাহবুবুর রহমান MAHA। মাহবুবুর রহমান। জি স্যার তোমার হচ্ছে আজকে দুইটা পি, স্যার এটা না তো 7 মনে হয়, তারিখ। দেখি এটাই তো 10 তারিখ। 161065 হ্যাঁ, দুইটা পাইছি, এই দুইটা তোমার দিলাম আজকে, বাকিটা আমি ঠিক করে নেব। কিসে? স্যার এটি 161065 স্যার বি সেকশনের সাথে ক্লাস করতে বলছিলেন। হ্যাঁ আছে তো, বি সেকশনের অ্যাটেন্ডেন্স শিটে তোমার আইডি আছে তো, স্যার অ্যাড নিজে নিজে দাও। আমার এখানে ডান পাশে দিছেন কেন স্যার? সবার তো দুইটা ওই পাশে। কোন পাশে? সবার যে না, এই এই যে 10 এই- আগস্ট সবাই একটা দিছে, এই পরেরটা আচ্ছা। আমি দিব, ঠিক আছে? স্যার, এগুলো বাকি আমি স্যার থিওরি 7 তারিখ যে থিওরি ক্লাস। সাথে ক্লাস ক্লাসরুমে স্যার অ্যাড নাই স্যার। ক্লাসরুমে অ্যাড নাই কিনলে তুমি? স্যার এ সেকশনেরটাতে অ্যাড আছে স্যার, বি সেকশনেরটাতে অ্যাড হয়নি স্যার। এই সেকশনে অ্যাড Classroom থাকলে কোডটা তোমার পাঠাবো। ওখান থেকে লিভ নিয়ে বি সেকশনে অ্যাড হয়ে যাবা। আচ্ছা স্যার, স্যার ক্লাসরুম কোডটা স্যার পাচ্ছি না স্যার। ক্লাসরুম কোড বি সেকশনের? জি স্যার, জি স্যার। বি সেকশনের ক্লাসরুম কোড, বি সেকশনের ক্লাসরুম কোড, বি সেকশনের ক্লাসরুম কোড, এটা তো না, এটা একটা থেকে লিভ নিয়ে আরেকটাতে চলে যাবা তুমি, বুঝছো? আচ্ছা, ঠিক এটা আছে, হচ্ছে স্যার। বি সেকশনের ক্লাসরুম কোড না, আর পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। তোমাদের স্যার, অ্যাটেন্ডেন্স গুলোর হিসাব নিকাশ বাকিগুলো পরে করতেছি। এখন ওই যে আমাদের যে ল্যাবের কথাবার্তা বলতে চাইছিলাম, ঠিক আছে? ল্যাব তো আগামী মঙ্গলবার আমরা করব, তো করার আগে কিছু ইনিশিয়াল কথাবার্তা জাস্ট বলে রাখতেছি আর তোমাদের সাথে। হ্যাঁ, তো ল্যাবে যেটা করব সেটার জাস্ট এই এখানে ল্যাব শিটে কি আছে সেগুলো জাস্ট বলে দিব, যেন আগামী দিন আমরা একটু মানে জাস্ট ডাইরেক্ট হার্ডওয়্যারে চলে যেতে পারি। হার্ডওয়্যারে চলে যেতে পারলে আমাদের লাভ যেটা হবে যে আমাদের টাইম সেভ হবে। আমরা কিন্তু আগামী মঙ্গলবার 3টা ল্যাব করব এবং সিগনেচারও নেব কিন্তু 3টা ল্যাবের, বোঝা গেছে? তো এখানে 3টা ল্যাব কি জিনিস তোমাদের ল্যাব শিট আমি দিয়ে দিছি, তোমরা যদি দেখো 3টা ল্যাবের কথা অলরেডি আমি তোমাদেরকে কিন্তু গতকালকে থিওরি ক্লাসে বলছি যে 3টা ল্যাব কি কি হবে। তো এখানে তোমাদেরকে আমি সেটা জাস্ট দেখাই দিচ্ছি। আমাদের ল্যাব শিটে এখানে লিস্ট দেওয়া আছে, এখানে প্রায় 13টা দেওয়া আছে। এফপিজি এর 2টা ল্যাব দেওয়া আছে। এফপিজি যদি আমরা করিই না, বরঞ্চ আমরা এখানে 9 মানে 8টা আমাদের কমপ্লিট হয় ল্যাব, এরপরে দেখা যায় যে 9 অথবা 10 কমপ্লিট হয়। হ্যাঁ, একটা কমপ্লিট হয়, এর বেশি আমরা করি না, আমি করি না। কিন্তু এখন যেহেতু তোমাদের ক্লাসটা আসান স্যার নিবেন, উনি হয়তো সবগুলোই করাবেন। এফপিজিও উনি করাইতে পারেন, যেহেতু উনি এক্সপার্ট আছেন। এফপিজি এর ব্যাপারে উনার নলেজ অবশ্য থাকার কথা না, এফপিজি এর শুধুমাত্র কাদের স্যারের নলেজ আছে, আর কারো নলেজ নাই ডিপার্টমেন্টে, এই জন্য উনি এটা অ্যাড করছেন। উনি যখন ক্লাস নেন তখন উনি এফপিজি এ পড়ান, তো সম্ভবত এটা উনিও বাদ দিবেন। বাকি এগুলো আমাদের থিওরির মধ্যে 11টা পর্যন্ত আমাদের থিওরির মধ্যে থাকবে, খুবই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই যে 11টা হইলে কোনো আহামরি কিছু হয়ে যাবে। এই 9, 10, 11 এই তিনটা প্রায় সেম ধরনের সার্কিট, টেনশন করার কোনো কাজ নেই। এখানে আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্টে ফ্যামিলিয়ারাইজেশন উইথ নেসেসারি ডিজিটাল ইলেকট্রনিক সেশনাল, এখানে আমরা ট্রেনার কিট যেটা তোমরা ইলেকট্রনিক্স 1 এ ইউজ করছো, সার্কিটও সম্ভবত ইউজ করছো, একটা ট্রেনার বোর্ড। এই ট্রেনার বোর্ডটার ব্যাপারে আমরা একটু পরিচিত হই। এরপরে আইসি টেস্টারের সাথে ফ্যামিলিয়ারাইজেশন আছে। আইসি টেস্টার আমাদের নষ্ট ল্যাবে, আইসি টেস্টারের সাথে আমরা ফ্যামিলিয়ারাইজ হই না, এটা আমরা বাদ দিই। আইসি গুলোর সাথে আমরা পরিচিত হই, প্রোটিয়াসের সিমুলেশন সফটওয়্যারের সাথে পরিচিত হই। পরিচিতি সিমুলেশন সফটওয়্যারের সাথে দরকার নাই, এটা তোমরা নিজেরা ঘাটাঘাটি করলেই পারবা। আইসি গুলোর সাথে আসলে আমরা একটু বেশি পরিচিত হই, তো আইসি গুলো আগামী দিন আমি দেখাবো। এখানে তোমাদেরকে যেটা বলে দিচ্ছি যে আইসি গুলোর পিন ডায়াগ্রাম দেওয়া আছে, পিন ডেসক্রিপশন দেওয়া আছে, কি কি আইসি আমরা বেসিক 6টা আইসি এখানে চিনব। 7408,
74324, তারপরে 7400, 7402, 7486, এই 6টা আইসি আমরা দেখব, বাকিগুলা দেখব না। বাকিগুলা যখন যে ল্যাবে আসে তখন সেই ল্যাবে দেখব। বাকিগুলো আমরা আপাতত এই পিন ডেসক্রিপশন, পিন ডায়াগ্রামগুলো আমরা দেখব না। এখানে তোমরা পড়ে রাখতে পারো কি রকম হয়। আমাদের এই যে 74107, এটার উপর এক্সপেরিমেন্ট আছে, এটা আমরা দেখব। তারপরে এইগুলোর উপর এক্সপেরিমেন্ট নাই, 7410 এর উপরেও এক্সপেরিমেন্ট নাই। আমাদের এক্সপেরিমেন্ট আছে 7411 নিয়ে। 7411 আর 7410 পিন ডেসক্রিপশন, পিন ডায়াগ্রাম সেম, সেই জন্য এটা এখানে দেওয়া হয়েছে চিত্র। আর এটা 74107 নিয়ে আমরা কাজ করব। আরো একটা আইসি এখানে দেওয়া নাই, সেটা নিয়েও কাজ করব, 7448, ওটা আমাদের এক্সপেরিমেন্ট 6 এর। এরপর সিমুলেশন সফটওয়্যারে কিভাবে কাজ করতে হবে, এখানে প্রোটিয়াস 7 এর কথা বলা আছে, তোমাদেরকে আমি প্রোটিয়াস 8 দিছি, প্রায় সেম। তোমরা এখান থেকে কিছু ইনস্ট্রাকশন নিলা, না হলে ইউটিউবে দেখে দেখে কোথায় কি করতে হয় এগুলো তোমরা নিজেরাই বুঝবা, করতে পারবা। হ্যাঁ, সিম্পল কাজ আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিটগুলো রেডি করা, কোনো সমস্যা নাই। আমাদের সাধারণত ল্যাবে এই কাজ করার পর একটা ল্যাব রিপোর্ট দিতে হয়, বুঝছো? তো ল্যাব রিপোর্ট যখন আমাদেরকে দিতে হয় তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা অবজেক্টিভ লিখব। অবজেক্টিভে এখানে আইসি টেস্টার যেহেতু আমরা করব না, আইসি টেস্টার লিখব না, বাকি তিনটা লিখব। লেখার পরে ইকুইপমেন্ট লিস্ট, ঠিক আছে, প্রসিডিউর লিখব না। এরপর আমরা অবজারভেশন আর ডাটাতে চলে গিয়ে ওখানে আমরা কি কি দেখছি, এই আইসিগুলো দেখছি, আইসিগুলোর ব্যাপারে কিছু লিখব। যে 7408 হচ্ছে একটা অ্যান্ড গেট আইসি, এখানে 4টা অ্যান্ড গেট আছে। হ্যাঁ, এইগুলোর পিন ডেসক্রিপশন, পিন ডায়াগ্রামটা দিয়ে দিবা। এভাবে করে অল্প অল্প কিছু লিখে, আমাদের ফ্যামিলিয়ারাইজেশনের ল্যাবটা সাধারণত এরকমই, অল্প অল্প কিছু জিনিস লিখে লিখে আমরা শেষ করব। তারপরে ফ্যামিলিয়ারাইজেশন অফ ডিজিটাল ইলেকট্রনিক্স ট্রেনার কিট, এটা প্রথমে আগে দিতে হবে আইসির আগে। ট্রেনার কিটে কি কি আছে, ওখানে ব্রেডবোর্ড আছে, সুইচ বোর্ড আছে, ভোল্টেজ ভেরিয়েবল ভোল্টেজ সাপ্লাই আছে, এগুলো আমরা লিখব। এই ধরনের জিনিসগুলো লেখার পর এগুলো মোটামুটি তোমরা বুঝতে পারবা, লেখার সময় বুঝতে পারবা। আমি আবার বলে দিব ল্যাবে, কিন্তু এখন যেটা বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ল্যাবের শেষে কিছু কোশ্চেন আনসার আছে। এই যে অলসো আনসার দ্য ফলোইং কোশ্চেন। আমরা জানি যে আমাদের পূর্ববর্তী তোমরা যে ল্যাব রিপোর্টগুলো সাবমিট করছো, হ্যাঁ, সেই ল্যাব রিপোর্টগুলো ডিসকাশন পর্যন্ত যাইতো, ঠিক না? ডিসকাশনে গিয়ে শেষ, ঠিক আছে না? ডিসকাশনের পরে ডিজিটাল ইলেকট্রনিক্সে কোশ্চেন আনসারের একটা আসবে, হেডিং আসবে। কোশ্চেন আনসারের হেডিংয়ে এই কোশ্চেনগুলোর আনসার আমরা ল্যাব রিপোর্টে লিখতে হবে, মনে থাকবে? প্রত্যেকটা ল্যাবের পরে এই ধরনের কোশ্চেন আনসার আছে, এগুলো আমরা ল্যাব রিপোর্টে লিখব। এখানে কয়েকটা আনসার এখানে লেখা আছে, বাকিগুলো তোমরা বই থেকে, ইন্টারনেট থেকে সার্চ দিয়ে লিখবা। দ্বিতীয় এক্সপেরিমেন্ট হচ্ছে এই যে 6টা আইসি, এখানে যে 6টা আইসি আমরা পরিচিত হব, সেই 6টা আইসিরই এখানে ভেরিফিকেশন আছে, দেখো, অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্সর, এগুলো আমরা আইসি দিয়ে ভেরিফিকেশন করব, হার্ডওয়্যার, ঠিক আছে? এখানে আমাদের কাজ হচ্ছে এই এক্সামিন করা এই লজিক গেটগুলোর, আইসিগুলোর অপারেশন, আর ট্রুথ টেবলটা ভেরিফাই করা, ট্রুথ টেবলগুলো বের করে ট্রুথ টেবলটা ভেরিফাই করা, থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল ট্রুথ টেবলটা সেম আছে কিনা। সেমই আসবে, ভিন্ন আসার তো কোনো উপায় নাই, ঠিক না? ডিজিটাল ইলেকট্রনিক্স এখানে ভিন্ন রেজাল্ট আসার কোনো উপায় নাই। এখানে আমরা লজিকের লেভেলটা দেখব, যে আমরা জানি যে 0 ভোল্ট হচ্ছে আমাদের 0 ডিজিটাল ইলেকট্রনিক্সে, আর +5 ভোল্ট একটা ভোল্টেজ লেভেল, +5 ভোল্ট হচ্ছে 1। কিন্তু এখানে দেখব যে ওই ভোল্টেজ লেভেলটা ফ্ল্যাকচুয়েশন হয়, সেগুলো আমরা দেখব। আমাকে মনে করে দিও, অনেক সময় ভুলে যাই, মাল্টিমিটার দিয়ে দেখব এটা আমরা। এক্সপেরিমেন্ট রিকোয়ারমেন্ট, এক্সপেরিমেন্টের সার্কিট ডায়াগ্রাম, এগুলো রিকোয়ারমেন্ট, এগুলো। এরপরে ডাটা আর অবজারভেশনের মধ্যে আমরা এই টেবলগুলো দিব, আমরা যেগুলো আউটপুট আমরা পাবো এগুলো ভেরিফাই হয়েছে কিনা, আউটপুট ইকুয়েশনগুলো ঠিকমতো আসছে কিনা, এগুলো আমরা দেখব। আসার পর লাস্টে ওই যে কোশ্চেন আনসারগুলো আমরা আনসার করব 8 নম্বরে। ডিসকাশন লেখার পরেই কোশ্চেন আনসার, ঠিক আছে? এগুলো তো আবার সিমুলেশন রেজাল্ট দিতে হবে, এখানে দেওয়া আছে, সব লেখা আছে। ল্যাব রিপোর্ট কিভাবে লিখতে হবে, সিমুলেট দ্য সার্কিট ইন প্রোটিয়াস এন্ড অ্যাটাচ সিমুলেশন রেজাল্ট ইন ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্ট কিভাবে লিখতে হবে এখানে সব লেখা আছে ক্লিয়ারলি। কভার শিট, অবজেক্ট, স্যার আমরা কি স্ক্রিনশটটা আপলোড করে দিছো? স্ক্রিনশট নিয়ে কম্পিউটারে সেটা অ্যাটাচ করে দিবা, ঠিক আছে, ল্যাব রিপোর্টের সাথে। আর ল্যাব রিপোর্ট কিন্তু মনে রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ল্যাব রিপোর্ট পুরোটা হবে হাতে লেখা। শুধুমাত্র যেগুলো সিমুলেশন রেজাল্ট এগুলো স্ক্রিনশট নিয়ে পিডিএফে অ্যাড করে দিবা। আর এই পিডিএফটা কিন্তু যখন তোমাদের ফিজিক্যালি আবার ইউনিভার্সিটি খুলবে, এই ল্যাব রিপোর্টগুলো তোমাদেরকে জমা দিতে হবে ইয়াতে। সুতরাং কেউ এরকম কম্পিউটারাইজড ল্যাব রিপোর্ট তৈরি করতে যাইও না,
সবগুলো নরমালি হাতে লেখা যে ল্যাব রিপোর্ট সেগুলো রেডি করবা এবং এগুলো ল্যাবে জমা দিতে হবে। এগুলো আবার আইবি যখন আসবে, বিইটি যখন ভিজিটে আসবে, ওরা এগুলো চেক করবে। সুতরাং তোমরা কিন্তু এই জিনিসটা মিস করবা না। এখানে কোশ্চেন আনসারগুলো করতে হবে। থার্ড এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের একই রকম, ওই যে আমি গতদিন করাইছি ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টর, হ্যাঁ, এগুলো দিয়ে কিভাবে অর গেট, এন্ড গেট, নট গেট ডিজাইন করা যায়। ডিজাইন করে আমরা এগুলো ভেরিফাই করব, ভেরিফাই করে ট্রুথ টেবল এটা আসতেছে কিনা দেখব। ঠিক আছে, ট্রুথ টেবলটা যদি আসে আমাদের এক্সপেরিমেন্ট শেষ, আমরা ল্যাব রিপোর্ট রেডি করব। আর এখানে ওই যে কোশ্চেন আনসারটা লিখব। দুইটা কোশ্চেন আনসার আছে, নর গেট ডিজাইন আর ন্যান্ড গেট ডিজাইন। এই সার্কিটগুলো দিয়ে কিভাবে নর আর ন্যান্ড গেট ডিজাইন করতে যায়। এই তিনটা এক্সপেরিমেন্ট আমরা নেক্সট ল্যাবে করব, বুঝছো? 4 করব না, 4ও করা যায় ইচ্ছা করলে, কিন্তু 4 করব না, কারণ ল্যাবে কিছু ডিটেলস আলোচনা করতে গেলে এমনিই সময় চলে যাবে। ঠিক আছে, হার্ডওয়্যার নিয়ে কাজ করব, তো হার্ডওয়্যার নিয়ে কাজ করতে একটু সময় যাবে। তা আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আমরা এই তিনটা এক্সপেরিমেন্ট করব এবং তিনটা এক্সপেরিমেন্টের তিনটা সাইন নিব তোমাদের থেকে, মনে থাকবে? তিনটা এক্সপেরিমেন্টের তিনটা সাইন কিন্তু মানে হচ্ছে 9টা ক্লাস, 3 ঘন্টা করে 9টা ক্লাস। এটা কিন্তু ভুলবা না তোমরা, মনে থাকবে? আমি ক্লাস রেকর্ডিং অফ জি স্যার। করতে